রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির লাইব্রেরির মেঝেতে কয়েকটা দুমড়ানো রাফ পেপার পড়েছিল। রিয়াংশ বেদি নিচু হয়ে সেগুলো তুলে নিল। ওর জামাকাপড় থেকে তখনও গতরাতের ধাবার শিফটের পোড়া তেলের গন্ধ বেরোচ্ছিল। লাইব্রেরির এয়ার কন্ডিশন বাতাসে দামি পারফিউম মেখে বসা ধনী ঘরের ছেলেমেয়েদের মাঝে এই গন্ধটা বড্ড বেমানান, বড্ড অদ্ভুত লাগছিল। ওসব দিকে পাত্তা না দিয়ে রিয়াংশ নিজের ছেঁড়া বইটার পাতাগুলো সাবধানে উল্টাতে লাগল। চোখে কয়েক রাতের জমাট বাঁধা ক্লান্তি আর ঘুম, কিন্তু বুকের ভেতর জ্বলছিল লন্ডন ইউনিভার্সিটির সেই ফুল স্কলারশিপটা পাওয়ার আগুন। এই একটা সুযোগই ওকে ধারাভির ওই অন্ধকার নোংরা গলি থেকে বের করে আনতে পারে ওর মরণাপন্ন অসুস্থ ঠাকুমার চিকিৎসা করাতে। ফাইনাল পরীক্ষার আর মাত্র 7টা দিন বাকি। কলেজের সবাই ভালো করেই জানে প্রতিটা পরীক্ষায় রিয়াংশই প্রথম হয়, আর বরাবরের মতো দ্বিতীয় স্থানটা ধরে রাখে কলেজের সবচেয়ে ধনী মেয়ে তুলসী। তুলসীর বাবা একজন মস্ত বড় রিয়েল এস্টেট টাইকুন, এই কলেজের সবচেয়ে বড় শেয়ার হোল্ডারও তিনি। তুলসীর চোখে দারিদ্র্য ছিল একটা নোংরা ছোঁয়াচে রোগের মতো, আর রিয়াংশ ছিল সেই রোগের জ্যান্ত প্রমাণ। নিজের চোখের সামনে রিয়াংশের এই দাপট সে কোনোভাবেই মেনে নিতে পারত না। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে ও রিয়াংশকে মাটিতে মিশিয়ে দিতে চাইত। সেদিন দুপুরেই অডিটোরিয়ামে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল। এই বিশেষ অনুষ্ঠানে শহরের নামী শিল্পপতি এবং নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে তুলসীর প্রভাবশালী বাবাও অন্যতম বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। তুলসী এই দিনটির জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল, কারণ সে তার বাবার সামনে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চেয়েছিল। সে একটি চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছিল এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে স্টেজে গিয়ে বক্তব্য শুরু করল। সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং তার প্রশংসাও করছিল। কিন্তু তখনই পেছনের সিট থেকে একটি শান্ত অথচ অত্যন্ত স্পষ্ট ও জোরালো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। রিয়াংশ নিজের জায়গায় উঠে দাঁড়িয়েছিল এবং তুলসীর প্রেজেন্টেশনে ব্যবহৃত একটি মৌলিক অর্থনৈতিক তত্ত্বের বড় ভুল সবার সামনে তুলে ধরল। পুরো অডিটোরিয়ামে একদম পিন-পতন নীরবতা নেমে এলো। রিয়াংশ শুধু ভুলই ধরিয়ে দিল না, বরং সঠিক তথ্য ও পরিসংখ্যান দিয়ে নিজের বক্তব্য এমনভাবে প্রমাণ করল যে সেখানে উপস্থিত প্রফেসর এবং প্রধান অতিথিরাও তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে বাধ্য হলেন। এটি তুলসীর জন্য ছিল এক বিরাট অপমান। স্টেজে দাঁড়িয়ে থাকা তুলসীর মুখ রাগ ও লজ্জায় লাল হয়ে গেল এবং তার বাবা সামনে বসা বিশিষ্ট ব্যক্তিদের মাঝে লজ্জায় মাথা নিচু করে ফেললেন। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর অডিটোরিয়ামের পেছনে থাকা একটি খালি ভিআইপি রুমে তুলসীর বাবার রাগের মাথায় তাকে সজোরে একটি চড় মারলেন। চড়ের আওয়াজ সেই খালি ঘরে প্রতিধ্বনিত হল। তিনি তুলসীর ওপর চিৎকার করে বললেন যে সে আজ পুরো সমাজ এবং তাদের বিজনেস পার্টনারদের সামনে তাদের স্বনামধন্য পরিবারের সম্মান ডুবিয়েছে। বাবার রাগ এখানেই শান্ত হল না। তিনি স্পষ্ট কথায় সতর্ক করে দিয়ে বললেন যে তুলসী যদি লন্ডন ইউনিভার্সিটির ওই স্কলারশিপ জিততে না পারে, তবে তিনি শর্মা পরিবারের সাথে তার হতে যাওয়া বিয়ে বাতিল করে দেবেন। বিক্রম শর্মা, যে ওই কলেজের প্রিন্সিপালের ছেলে ছিল, সে ছিল তুলসীর হবু স্বামী। বাবা হুমকি দিলেন যে তিনি তার সমস্ত ক্রেডিট কার্ড ব্লক করে দেবেন এবং তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবেন। এ কথা শুনে তুলসীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সমস্ত অহংকার এক নিমিষে ভেঙে গেল। কাঁদতে কাঁদতে তুলসী ঘর থেকে বেরিয়ে এলো। তার হৃদয়ে রিয়াংশের প্রতি ঘৃণার এক ভয়ানক আগুন জ্বলছিল। সে সোজা বিক্রমের কাছে গেল, যে ক্যান্টিনের পেছনে তার জন্য অপেক্ষা করছিল। তুলসী বিক্রমকে তার বাবার দেওয়া হুমকির ব্যাপারে সব কিছু জানাল। বিক্রমও রিয়াংশকে খুব বিরক্ত বোধ করত, কারণ রিয়াংশের কারণে তার নিজের কোনো গুরুত্ব তৈরি হতে পারছিল না। দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে এবার এই গরিব পোকাটিকে চিরতরে পিষে ফেলার সময় এসে গেছে। বিক্রম একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করল। সে তুলসীর হাত ধরে বলল যে তারা রিয়াংশকে এমন শিক্ষা দেবে যে স্কলারশিপ তো দূরের কথা, সে কখনো কারো সামনে মুখ দেখানোর যোগ্য থাকবে না। বিক্রমের বাবা প্রিন্সিপাল ছিলেন, তাই কলেজের সব নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা তার হাতের মুঠোয় ছিল। তারা ওই গরিব ও অসহায় ছাত্রের জীবন এক ঝটকায় পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মনস্থির করে ফেলেছিল। তাদের চোখে
এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। ওদিকে এই সব বিপজ্জনক ষড়যন্ত্র থেকে সম্পূর্ণ বেখবর রিয়াংশ তার পড়ায় মগ্ন ছিল। সে সারা রাত ধাবায় বাসন মাজত, গ্রাহকদের খাবার পরিবেশন করত এবং তারপর ক্লান্ত হয়ে সকালে সরাসরি কলেজে চলে আসত। তার কাছে বই কেনারও টাকা ছিল না, তাই সে লাইব্রেরির পুরনো বই থেকেই নোটস তৈরি করত। তার শুধু নিজের ঠাকুমার মুখের সেই হাসি মনে পড়ত যখন তিনি তাকে বড় মানুষ হওয়ার আশীর্বাদ করতেন। রিয়াংশ জানত যে এই স্কলারশিপ তার এবং তার পরিবারের জন্য জীবন মরণের প্রশ্ন। দিন খুব দ্রুত কেটে যাচ্ছিল এবং পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল। রিয়াংশ তার পুরো মনোযোগ বইয়ের ওপর কেন্দ্রীভূত করে রেখেছিল। তার মনে হচ্ছিল যেন তার লক্ষ্য এখন আর মাত্র কয়েক পা দূরে, কিন্তু সে বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি যে তার বিরুদ্ধে কতটা ভয়ানক ষড়যন্ত্র রচা হচ্ছে। বিক্রম ও তুলসী তাদের চাল চালার জন্য সঠিক সুযোগের অপেক্ষায় ছিল। তারা এমন এক জাল বুনছিল যেখান থেকে রিয়াংশের বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। বিক্রম তার বাবার অফিসের ডুপ্লিকেট চাবি খুব চালাকির সাথে চুরি করে নিয়েছিল। সে জানত যে আসন্ন পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ওই অফিসেরই একটি লোহার আলমারিতে সুরক্ষিত রাখা থাকে। সে রাতের অন্ধকারে কলেজের নিরাপত্তারক্ষীকে ঘুষ দিয়ে সিস্টেমের সমস্ত সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ করিয়ে দিয়েছিল। এটি এমন একটি পদক্ষেপ ছিল যা যে কোনো সাধারণ ছাত্রের পক্ষে ভাবাও কঠিন ছিল, কিন্তু বিক্রমের জন্য তার বাবার প্রভাবের কারণে এটি অত্যন্ত সহজ কাজ ছিল। তুলসীও নিজের ভূমিকা পালনের পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল। সে তার সবচেয়ে দামি ও বিখ্যাত হীরের নেকলেসটি বের করে নিজের ব্যাগে রেখে দিয়েছিল। এটি সেই নেকলেস ছিল যা তার বাবা তাকে গত জন্মদিনে উপহার দিয়েছিলেন এবং যার দাম লাখ টাকার উপরে ছিল। তুলসী জানত যে যখন এই নেকলেসটি রিয়াংশের ছেঁড়া ব্যাগ থেকে উদ্ধার করা হবে, তখন কেউ ওই গরিব ছেলেটির নির্দোষ হবার কথায় বিশ্বাস করবে না। তার অহংকার আর রাগ এখন এক অত্যন্ত নিষ্ঠুর এবং ঠান্ডা মাথার ষড়যন্ত্রে পরিণত হয়েছিল। পরীক্ষার আগের রাতে রিয়াংশ লাইব্রেরিতে সবার শেষ পর্যন্ত বসে পড়াশোনা করছিল। ওর চোখ দুটো লাল হয়ে গিয়েছিল আর মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, কিন্তু ও হার মানেনি। সে তার সমস্ত নোটস শেষবারের মতো রিভাইজ করল এবং নিজের সফলতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করল। যখন সে লাইব্রেরি থেকে বের হল, তখন পুরো কলেজ সুনসান ছিল। ঠান্ডা হাওয়া বইছিল আর তার মনে হল যেন আগামীকালের সূর্য তার জীবনে একটি নতুন ও উজ্জ্বল সকাল নিয়ে আসবে। ও নিজের জয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। পরদিন সকালে কলেজের পরিবেশ সাধারণ দিনের চেয়ে খুব আলাদা ও উত্তেজনাপূর্ণ লাগছিল। সবাই নিজের পরীক্ষার প্রস্তুতিতে ডুবেছিল। রিয়াংশ তার পুরনো সাইকেলে চড়ে কলেজে পৌঁছাল। তার চোখে এক অদ্ভুত চমক ও আত্মবিশ্বাস ছিল। সে তার সাইকেলটি প্রতিদিনের মতো একটি গাছের নিচে দাঁড় করাল এবং তার পুরনো জলের বোতল নিয়ে সোজা পরীক্ষার হলের দিকে এগিয়ে গেল। তাকে দেখে বিক্রম ও তুলসী একে অপরের দিকে তাকাল এবং তাদের ঠোঁটে এক অত্যন্ত শয়তানি ও বিপজ্জনক হাসি ফুটে উঠল। পরীক্ষার হলের ভেতরের পরিবেশ খুব শান্ত ও গম্ভীর ছিল। সমস্ত ছাত্রছাত্রী নিজ নিজ সিটে বসে পড়েছিল। রিয়াংশ তার সিটে বসল এবং একটি দীর্ঘশ্বাস নিল। সে তার কলম বের করল এবং প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষা করতে লাগল। তখনই তুলসী ও বিক্রমও সেখানে পৌঁছে গেল। তুলসী ইচ্ছাকৃতভাবে রিয়াংশের পাশের সিটটি বেছে নিল। যখন রিয়াংশ তাকে দেখল, তখন তুলসী তাকে উপেক্ষা করল। বিক্রম নিজের সিট থেকে উঠে হলের বাইরে চলে গেল, যেন সে কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিসের জন্য অপেক্ষা করছিল। তুলসী নিজের ব্যাগটি রিয়াংশের চেয়ারের একদম কাছে রেখে দিয়েছিল। তার চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছিল। বিক্রম বাইরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে ফিসফিস করে কথা বলছিল। এটি এমন একটি ঝড় ছিল যা প্রায় আসতে চলেছিল এবং রিয়াংশ তখনও তার বইয়ের পাতাতেই হারিয়েছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার জীবনের সবচেয়ে খারাপ ও ভয়ঙ্কর দিনের সূচনা হতে চলেছে। ফাঁদটা এখন পুরোপুরি তৈরি। শিকারকে চারদিক থেকে ঘিরে ফেলার সব আয়োজন শেষ। রিয়াংশের চোখ দুটো দেওয়াল ঘড়ির টিকটিক করতে থাকা কাঁটার ওপর স্থির হয়েছিল। ওর কাছে এখন প্রতিটা সেকেন্ড এক একটা যুগ। ও খুব ভালো করেই জানে এই পরীক্ষার খাতায় ও যে কটা নম্বর তুলতে পারবে সেগুলোই এক একটা টাকা হয়ে ওর মরণাপন্ন ঠাকুমার ওষুধের যোগান দেবে। ও নিজের মগজের ভেতর জটিল সব ফর্মুলা আর থিওরিগুলো শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছিল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা কামারের নেহাইয়ের মতো পিটছে। তবে এই চড়া দাপানি ভয়ের নয়, এক বুক আশার।
চোখের সামনে ভাসছে এক চিলতে সুন্দর ভবিষ্যৎ, যেখানে ও অনেক বড় একটা চাকরি পেয়ে পরিবারের এই আজন্মের অভাব অনটন এক লহমায় মুছে দেবে। ঠিক একই সময় পাশের ডেস্কে বসা তুলসীর মাথায় তখন অন্য এক বিষাক্ত নেশা চড়ে বসেছে, প্রতিশোধের নেশা। ওর চোখের সামনে বারবার ভেসে উঠছিল অডিটোরিয়ামের সেই দৃশ্যটা। সবার সামনে এই বস্তির ছেলেটা ওকে আর ওর কোটিপতি বাবাকে অপদস্থ করেছিল। ওই ক্ষতের শোধ ও তুলবেই, তাতে যদি একটা নির্দোষ ছেলের গোটা জীবনটা চিরতরে ছারখার হয়ে যায় তবে তাই সই। বিন্দুমাত্র অনুশোচনা বা দয়া মায়া ওর মনে ছিল না। অগাধ টাকা আর আভিজাত্যের দ্যামাক ওর চোখের ওপর এমন এক অন্ধত্বের পর্দা টেনে দিয়েছিল যে সেখানে উল্টো দিকের মানুষটার রক্ত মাংসের আবেগ বা সত্যের কোনো জায়গাই ছিল না। পরীক্ষার প্রথম ঘণ্টাটা পড়ার আর মাত্র হাত গোনা কয়েক মিনিট বাকি। হলের ইনভিজিলেটর নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওনার হাতে সিল করা প্রশ্নপত্রের তাড়া। রিয়াংশ আলতো করে চোখ দুটো বুঝল। মনে মনে ডাকল ওর বাবা মাকে, যারা অনেক ছোটবেলায় ওকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে ওপারে চলে গেছেন। বুকটা শক্ত করে ও নিজের মনেই প্রতিজ্ঞা করল, আজ ও নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। যে কোনো মূল্যে এই পরীক্ষায় ওকেই ফার্স্ট হতে হবে। ঠিক তখনই হনহন করে হলের ভেতর ঢুকে পড়ল বিক্রম। নিজের সিটে বসার ছলে ও আর চোখে তুলসীর দিকে তাকিয়ে আলতো করে মাথাটা ঝাঁকাল। সব রেডি। তুলসী সংকেতটা লুফে নিতে এক সেকেন্ডও দেরি করল না। ও নিজের ডেস্কে রাখা জলের বোতলটা হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে সজোরে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। ঝনঝন শব্দে প্লাস্টিকের বোতলটা মেঝেতে আছড়ে পড়ল, আর জলগুলো ছড়িয়ে গেল রিয়াংশের ডেস্কের তলা পর্যন্ত। জল গড়ানোর সাথে সাথেই তুলসী রিয়াংশের দিকে এমন এক পৈশাচিক আর স্থির দৃষ্টিতে তাকালো, যা দেখলে যে কারোর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ব্যাস, এই মোক্ষম চালটার জন্যই তো তারা ওত পেতেছিল। পাশার দান এবার উল্টে গেছে, যেখান থেকে আর পেছনে ফেরার কোনো রাস্তা নেই। রিয়াংশের এতদিনের হাড় ভাঙা খাটুনি, ওর ঠাকুমার বেঁচে থাকার স্বপ্ন আর ওর সাজানো ভবিষ্যৎ, সবকিছুকে এক নিমিষে গ্রাস করতে ধেয়ে আসছিল এক কালান্তক অন্ধকার। এমন এক নোংরা খেলা শুরু হতে যাচ্ছিল, যা এই রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির পুরো ইতিহাসটাকে নাড়িয়ে দেবে। পরীক্ষার হলের ভেতর তখন শ্মশানের স্তব্ধতা। শুধু খাতার ওপর ডজনখানেক কলম চলার খসখস খসখস আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। রিয়াংশ দুনিয়ার সবকিছু ভুলে নিজের পুরো মনোযোগ সঁপে দিয়েছিল উত্তরপত্রের পাতায়। ওর হাতের কলমটা ঝড়ের বেগে ছুটে চলেছে, চলবেই না বা কেন? প্রতিটা প্রশ্নের উত্তর যে ওর নখদর্পণে। ঠিক ওর উল্টো চিত্র পাশের সিটে তুলসী নিজের জায়গায় বসে ছটফট করছে। ওর চোখ দুটো বারবার হলের মেইন দরজার দিকে চলে যাচ্ছে। পরীক্ষার খাতার দিকে ওর কোনো মনই নেই। ও শুধু অধীর হয়ে গুনছে সেই ভয়ঙ্কর মুহূর্তটার কাউন্টডাউন, যাই রিয়াংশের গোটা জীবনটাকে এক লম্হায় ছাই করে দেবে। তুলসী ফেলে দেওয়া জলের বোতলটার কারণে হলের ভেতর সামান্য একটু খটকা লেগেছিল বটে, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই হলের ভারী কাঠের দরজাটা দড়াম করে খুলে গেল। কোনো রকম আগাম নোটিশ ছাড়াই ভেতরে ঢুকে পড়লেন কলেজের চিফ ইনভিজিলেটর এবং পেছনে ৪-৫ জন কড়া চেহারার সিকিউরিটি গার্ড। অফিসারদের চোখে মুখে তখন এক চরম কঠোরতার রাগের মেঘ। চিফ ইনভিজিলেটর হল কাঁপিয়ে চিৎকার করে উঠলেন, সবাই এখনই কলম থামাও, রাইটিং প্যাড উল্টাও। আমাদের কাছে পাক্কা খবর আছে এই হলেরই কোনো এক ছাত্র পরীক্ষার আসল প্রশ্নপত্র আগে থেকে চুরি করে নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে। এই বজ্রপাতের মতো ঘোষণাটা শোনা মাত্রই পুরো হলের ভেতর একটা হুড়োহুড়ি আর গুঞ্জন শুরু হয়ে গেল। ছাত্রছাত্রীরা আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। রিয়াংশ একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু ওর মনে ভয়ের লেশমাত্র ছিল না। যার সততা আর বিবেক একদম পরিষ্কার, তার আবার ভয় কিসের? ও একদম শান্ত হয়ে নিজের কলমটা টেবিলের উপর নামিয়ে রাখল। চিফ ইনভিজিলেটর এবার গার্ডদের দিকে তাকিয়ে কড়া গলায় মাথা নাড়লেন। ব্যাস, গার্ডরা প্রতিটি ছাত্রের ডেস্ক, পকেট আর ব্যাগ ওলটপালট করে তল্লাশি চালানো শুরু করে দিল। হলের বাইরে জানালার কাঁচের ওপার থেকে বিক্রম আর চোখেই পুরো দৃশ্যটা গিলছিল, আর ওর ঠোঁটের কোনায় লেগেছিল এক চরম ধূর্ত পৈশাচিক হাসি। খুঁজতে খুঁজতে গার্ডদের সেই দলটা একসময় এসে থামল ঠিক রিয়াংশের ডেস্কপার সামনে। একজন গার্ড কোনো রকম ভদ্রতার তোয়াক্কা না করে খপ করে রিয়াংশের সেই সস্তা তালিমারা ছেঁড়া ঝোলা ব্যাগটা টেনে তুলল। রিয়াংশ খুব শান্ত আর বিনীত গলায় বলল, স্যার, ওটাতে শুধু আমার লাইব্রেরির কয়েকটা পুরনো বই আর কিছু রাফ পেপার আছে। কিন্তু সেই কর্কশ চেহারার গার্ড ওর একটা কথাও কানে তুলল না। এক ঝটকায় ব্যাগের চেনটা টেনে খুলে ভেতরে সব জিনিসপত্র সবার সামনে মেঝেতে উল্টে দিল। আর ঠিক তখনই ছেঁড়া খাতা আর পুরনো বইগুলোর মাঝখান থেকে ছিটকে এসে মেঝের ওপর পড়ল একটা চকমকে টকটকে লাল রঙের মখমলের বাক্স, আর তার সাথে গোটা চারেক হাত দিয়ে মোড়ানো জেরক্স কাগজ। চিফ ইনভিজিলেটর এক লাফে এগিয়ে গিয়ে মেঝে থেকে মোড়ানো কাগজগুলো কুড়িয়ে নিলেন। তড়িঘড়ি করে ওগুলো খুলতেই ওনার চোখ দুটো প্রায় কপালে উঠে গেল।
এ তো অন্য কিছু নয়, খোদ আজকের পরীক্ষার আসল প্রশ্নপত্র। মুহূর্তের মধ্যে পুরো হলে যেন মৌচাকে ঢিল পড়ল। ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে উচ্চৈস্বরে হট্টগোল শুরু করে দিল। রিয়াংশ নিজের সিট ছেড়ে ছিটকে উঠে দাঁড়াল। ওর মাথা তখন ঝিমঝিম করছে, গলা শুকিয়ে কাঠ। ও তোতলামো গলায় বলতে লাগল, স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। এই কাগজগুলো আমার ব্যাগে কি করে এলো আমি কিচ্ছু জানি না স্যার। আমি কোনো চুরি করিনি, ভগবানের কসম। কিন্তু ওলটপালট হয়ে যাওয়া সেই হলের ভেতর ওর এই কাতর চিৎকার শোনার মতো মানসিকতা তখন কারোরই ছিল না। ঠিক তখনই ইনভিজিলেটরের নজর গেল মেঝেতে পড়ে থাকা সেই লাল মখমলের বাক্সটার দিকে। ওটা তুলে নিয়ে উনি যেই না ডালাটা খুললেন, হলের চড়া টিউবলাইটের আলোয় ভেতরের এক জাঁকজমকপূর্ণ মহামূল্যবান হীরের নেকলেস ঝলসে উঠল। হারটা দেখা মাত্রই পাশের সিট থেকে একটা বুক ফাটা চিৎকার জুড়ে দিল তুলসী। হীরের হারটার দিকে কাঁপতে থাকা আঙুল উঁচিয়ে ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, স্যার, এটা তো আমার হার। গত জন্মদিনে বাবা এটা আমাকে গিফট করেছিলেন। পুরো হলের সামনে ও রিয়াংশের দিকে মুখ উঁচিয়ে বিষ উগরে দিল। এই নোংরা ছোট লোকের ঘরের বস্তির ছেলেটা আমার লকার ভেঙে আমার এই লাখ টাকার হার চুরি করেছে। তুলসীর মুখ থেকে বেরোনো এই ভয়ঙ্কর মিথ্যা অপবাদগুলো শোনার পর রিয়াংশের মনে হলো ওর পায়ের নিকে কোনো শক্ত মাটি নেই, ও যেন কোনো এক অতল শূন্যে তলিয়ে যাচ্ছে। ও দুই হাত জোর করে চোখে জল নিয়ে হলের সবার সামনে আকুল হয়ে মিনতি করতে লাগল, আমি গরিব হতে পারি স্যার, কিন্তু আমি চোর নই। আমি কোনোদিন চুরির কথা ভাবতেও পারি না। এই হারের দাম কত সেটাই তো আমার কল্পনার বাইরে। আমি এটা চুরি করব কি করে? ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার বুক চাপড়ে চিৎকার করতে লাগল। কিন্তু হলের চারপাশের ওই দামি পারফিউম মাখা ধনী ঘরের চশমা পরা চোখগুলোতে ওর জন্য তখন কেবলই ঘৃণ্য অবজ্ঞা আর তাচ্ছিল্য। এই রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটিতে দারিদ্র্যই যেন ওর জীবনের সবচেয়ে বড় আর ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তুলসীর ভেতরের পৈশাচিক রূপটা এখানেই থেমে রইল না। ও নিজের এই সাজানো খেলাটাকে এমন এক বিভৎস আর ভয়ঙ্কর নোংরা স্তরে নিয়ে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। সবার চোখের সামনে ও নিজের কলেজের ইউনিফর্মের কাঁধের অংশটা দুই হাত দিয়ে সজোরে টেনে ফালা ফালা করে ছিঁড়ে ফেলল। নিজের ধারালো নখ দিয়ে নিজেরই গলার আর কাঁধের চামড়া এমন হিংস্রভাবে আছড়ে রক্তাক্ত করে নিল যেন বাইরে থেকে দেখলে মনে হয় কেউ ওর ওপর পাশবিক জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। তুলসীর এই আকস্মিক উন্মাদ কাণ্ড দেখে হলের প্রতিটা মানুষ পাথর হয়ে গেল। প্রক্টরের চোখ হাঁ হয়ে গেছে, গার্ডরা স্তব্ধ। আসলে কি ঘটে চলেছে সেটা বোঝার মতো ক্ষমতা তখন হলের কারোরই ছিল না। ওদিকে রিয়াংশ আতঙ্কে, অপমানে আর চরম ধাক্কায় মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। ওর পুরো শরীর দিয়ে তখন ঠান্ডা ঘাম ঝরছে। তুলসী এবার মেঝেতে আছড়ে পড়ল এবং ছেঁড়া জামাটা বুকে চেপে ধরে হাউমাউ করে এমনভাবে কাঁদতে লাগল যেন ও সত্যিই কোনো এক বড় অপরাধের শিকার হয়েছে। ছেঁড়া কাপড়ে নিজেকে ঢাকতে ঢাকতে কান্নায় ভেঙে পড়া গলায় চিৎকার করে উঠল তুলসী, এই জানোয়ারটা শুধু আমার লাখ টাকার হারই চুরি করেনি স্যার। আজ সকালে যখন আমি একা একা ফাঁকা করিডোর দিয়ে আসছিলাম, ও তখন ওত পেতেছিল। ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমায় নোংরাভাবে ছোঁয়ার চেষ্টা করে। আমি ভয়ে লজ্জায় এতক্ষণ কাউকে কিছু বলতে পারিনি স্যার। তুলসীর মুখ থেকে বেরোনো এই বিষাক্ত তীরের মতো অপবাদকা রিয়াংশের বাঁচার আর মাথা তুলে দাঁড়ানোর শেষ রাস্তাটাকেও চিরকালের জন্য ধুলোয় মিশিয়ে দিল। আমাদের এই সমাজ ব্যবস্থায় যখন কোনো মেয়ে বুক চাপড়ে জামা ছিঁড়ে কোনো ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ তোলে, তখন কেউ আর সত্য মিথ্যা যাচাই করার ধৈর্যটুকু দেখায় না। তুলসীর এই সাজানো কান্না মুহূর্তের মধ্যে পুরো হলের ভেতরে থাকা ছাত্রদের মাথায় এক আদিম হিংস্র রাগের আগুন জ্বালিয়ে দিল। শ্লীলতাহানি শব্দটা কান ফুঁড়ে ভেতরে ঢুকতেই বিক্রমের ইশারায়ও সেই বড়লোক ক্ষমতাশালী বখাটে বন্ধুদের দলটা নিজেদের ডেস্ক ছেড়ে বাঢ়ের মতো গর্জে উঠল। রিয়াংশকে চারদিক থেকে ঘিরে ফেলল ওরা। সেটিকে নিজের আত্মপ্রত্যক্ষ সম্বর্ধনে একটা টুঁ শব্দ করার সুযোগ পর্যন্ত না দিয়ে ৪-৫ জন মিলে ওর কলারটা খপ করে চেপে ধরল। তারপর পশুর মতো হিঁচড়ে ওকে হলের একদম মাঝখানের মেঝেতে টেনে নিয়ে এলো। মুহূর্তের মধ্যে রিয়াংশের ওপর আছড়ে পড়ল কিল, চড় আর বুটের লাথির এক বিভৎস বৃষ্টি, কোনো মায়া দয়া ছাড়া। একটা পশুকে যেভাবে পিটিয়ে মারা হয় ঠিক সেভাবে চারদিক থেকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল ওই বড়লোকের বখে যাওয়া ছেলেরা। প্রথম আঘাতেই রিয়াংশের চোখের সস্তা চশমাটা ভেঙে দূরে ছিটকে পড়ল। ঠোঁট ফেটে মেঝের ওপর টকটকে লাল রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগল।
ও যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, 2 হাত দিয়ে কোনো মতে নিজের মাথাটা বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ওই ক্ষমতার মদমত্ত অন্ধশক্তির সামনে একটা ধাবার টেবিল মোছা গরিব ছেলের প্রতিরোধ টিকবে কিভাবে? সবচেয়ে লজ্জার আর পৈশাচিক ব্যাপার ছিল এটাই যে হলের ভেতরে দাঁড়িয়ে থাকা প্রফেসর আর কলেজের সেই উর্দি পরা সিকিউরিটি গার্ডরা পর্যন্ত এই অমানসিক গণপিটুনি থামানোর কোনো সদিচ্ছা দেখালেন না, বরং তারা একপাশে দাঁড়িয়ে এমনভাবে পুরো তামাশাটা গিলছিলেন যেন থিয়েটারে কোনো নাটক চলছে। মেঝেতে রক্তের ওপর লুটিয়ে পড়েছিল রিয়াংশ, আর চারদিক থেকে ওর পাঁজরে পিঠে এসে পড়ছিল ভারী বুটের নির্মম লাথি। ও নিজের মরণাপন্ন অসুস্থ ঠাকুমার কসম খেয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে শেষবারের মতো চিৎকার করে বলছিল, আমি নির্দোষ স্যার, ভগবানের দোহাই লাগে বিশ্বাস করুন, আমি ওকে ছুঁইও নি, আমি কোনো অপরাধ করিনি। কিন্তু ওর সেই ভাঙা কাঁপতে থাকা আর্তনাদ ওই হিংস্র জানোয়ারদের গালিগালাজ আর চোর, ছোটলোক, ধর্ষিক শব্দের তীব্র চিৎকারের কোলাহলে পুরোপুরি হারিয়ে গেল। সেখানে উপস্থিত একটা মানুষও ওই অসহায় রক্তাক্ত ছেলেটার বুকের ভেতরের আসল সত্যিটা শোনার বা বোঝার জন্য তৈরি ছিল না। রিয়াংশ নামের ওই স্বপ্ন দেখা ছেলেটা তখন একদল নিষ্ঠুর পৈশাচিক ভিড়ের পায়ের নিচে পিষে মরছিল। হলের অন্য এক কোণায় তখন একটা চেয়ারে বসে ডুকরে ডুকরে কাঁদছিল তুলসী। ক্লাসের 4-5 জন মেয়ে ওকে ঘিরে ধরে সমানে সান্ত্বনা দিয়ে চলেছে। তুলসী নিজের 2 হাতের তালুতে মুখটা এমনভাবে ঢেকে রেখেছিল যেন ও শোকে পাথর হয়ে গেছে, কিন্তু ওই ঢাকা হাতের আড়ালে ওর ঠোঁটের কোণায় তখন খেলা করছিল এক পরম পৈশাচিক আর ক্রূর বিজয়ের হাসি। নিজের ছক কষা ভয়ঙ্কর খেলাটা এতটা নিখুঁতভাবে কাজে লেগে গেছে, এটা ভেবেই ও মনে মনে উল্লাসে ফেটে পড়ছিল। যে ছেলেটা একদিন সবার সামনে দাঁড়িয়ে ওর অহংকারে আঘাত করার সাহস দেখিয়েছিল, নিজের একটা সাজানো কান্নার জোরে আজ তার গোটা জীবনটাই ধুলোয় মিশিয়ে দিল ও। বেশ কিছুক্ষণ ধরে পশুর মতো পেটানোর পর অবশেষে কলেজের কয়েকজন সিকিউরিটি গার্ড এসে ওই হিংস্র ছাত্রদের রিয়াংশের উপর থেকে টেনে সরাল। ততক্ষণে রিয়াংশের আর মানুষ বলে চেনার উপায় নেই। গায়ের সস্তা জামাটা ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে, মুখ আর নাক দিয়ে গল গল করে রক্ত ঝরছে মেঝের ওপর। শরীরে এতটুকুও দাঁড়ানোর মতো জোরও আর অবশিষ্ট নেই। 2 জন গার্ড কোনো দয়ামায়া ছাড়াই ওর ছেঁড়া কলারটা মুঠো করে ধরল। তারপর একটা দাগী আসামির মতো ওকে হিচড়াতে হিচড়াতে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে গেল। করিডোরের 2 পাশে তখন কলেজের শত শত ছাত্রছাত্রী ভিড় করে দাঁড়িয়ে এই নারকীয় তামাশা দেখছিল, আর রিয়াংশকে লক্ষ্য করে টিটকিরি দিচ্ছিল। রক্তাক্ত রিয়াংশকে ওভাবে কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সোজা কলেজের প্রিন্সিপালের ঘরের দিকে। অফিসের দরজার সামনে এনে ঠাস করে ওকে ছুঁড়ে ফেলা হলো ঠান্ডা মেঝের ওপর। চেয়ারে তখন বেশ রাজকীয় কায়দায় হেলান দিয়ে বসে আছেন প্রিন্সিপাল শর্মা, যিনি কিনা পর্দার পেছনের আসল খলনায়ক, বিক্রমের নিজের বাবা। ও মেঝের দিকে তাকিয়ে রিয়াংশের দিকে এমন এক চাউনি দিলেন যেন কোনো এক নর্দমার কুৎসিত পোকা দেখছেন। ওনার চোখে মুখে তখন এক মেকি রাগ আর ঘৃণার নিখুঁত অভিনয়। এই গোটা নোংরা চক্রান্তের প্রতিটা সুতো ওনার নিজের হাতেই বাঁধা, অথচ বাইরের দুনিয়ার সামনে উনি নিজেকে একজন পরম ন্যায়পরায়ণ সৎ মানুষ হিসেবে জাহির করার ভান করছিলেন। কোনো রকম জেরা নয়, সত্য মিথ্যা যাচাই করার কোনো তদন্তের বালাই নেই। প্রিন্সিপাল শর্মা টেবিল থেকে কলমটা তুলে নিয়ে এক ঝটকায় রিয়াংশের কলেজ বহিষ্কারের চিঠিতে সই করে দিলেন। তারপর হল ঘর কাঁপানো এক কঠোর গম্ভীর গলায় ঘোষণা করলেন, রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির মতো একটা স্বনামধন্য পবিত্র প্রতিষ্ঠানে কোনো চোর, কোনো লম্পট চরিত্রহীন অপরাধীর কোনো জায়গা নেই। এই রিয়াংশ বেদী শুধু কলেজের নিয়মকানুনই ভাঙেনি, ও আমাদের এই মহান শিক্ষাপীঠের গায়ে এমন এক কালিমার দাগ লেপে দিয়েছে যা কোনোদিনও ক্ষমা করা যায় না। কথাটা কানে যাওয়া মাত্রই রিয়াংশ শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে মেঝের ওপর বুক ঘষে ঘষে কোনো মতে হামাগুড়ি দিয়ে প্রিন্সিপাল শর্মার পা পর্যন্ত পৌঁছল। ওনার চকচকে চামড়ার বুট দুটো 2 হাতে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। স্যার, দোহাই আপনার, অন্তত একবার, শুধু একটা বারের জন্য কলেজের সিসিটিভি ফুটেজটা চেক করে দেখুন স্যার। আমি যদি এই স্কলারশিপটা না পাই, হাসপাতালে বিনা চিকিৎসায় আমার বুড়ো ঠাকুমাটা ধুকে ধুকে মরে যাবে স্যার। আমি কিচ্ছু করিনি, আমাকে খুব বড় কোনো চক্রান্তে ভাসানো হচ্ছে।
কিন্তু ওর এই কলিজা ফাটানো আর্তনাদ সেই বন্ধ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ওর বুকেই ফিরে এলো। প্রিন্সিপাল শর্মার পাথুরে মনে ওই অসহায় ছেলেটার চোখের জল বিন্দুমাত্র টাল খাওয়াতে পারল না। ওনার বুটের এক ঝটকায় এক পৈশাচিক লাথিতে রিয়াংশকে নিজের পা থেকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একদম ঠান্ডা হিমশীতল গলায় বললেন, থানায় খবর দেওয়া হয়ে গেছে, পুলিশের গাড়ি অলরেডি কলেজের মেন গেটে তোর জন্য ওয়েট করছে। উনি স্পষ্ট জানিয়ে দিলেন ওর স্কলারশিপের গল্প এখানেই শেষ এবং ওনার কৃপায় ওর জীবনের একটা বড় অংশ এবার কাটবে জেলের অন্ধকার গড়াদের ওপারে। মাত্র কয়েকটা সস্তা কাগজের ওই বহিষ্কার পত্রটা রিয়াংশের বছরের পর বছরের হাড় ভাঙা খাটুনি আর দুচোখ ভরা সোনালি স্বপ্নগুলোকে এক নিমেষেই পুড়িয়ে ছাই করে দিল। ঠিক তখনই অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন পুলিশের দুজন অফিসার। রিয়াংশকে মেঝে থেকে টেনে তুলে খটখট শব্দে ওর দুটো হাত এক করে পরিয়ে দেওয়া হলো লোহার হাত করা। ঠান্ডা লোহার ওই ধাতব শব্দটা রিয়াংশের কানে মনে হলো ওর মৃত্যুর পরোয়ানা। ওর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। মনে হলো কেউ যেন জ্যান্ত শরীরটা থেকে টেনে হিঁচড়ে ওর আত্মাটাই বের করে নিয়েছে। ও আর কোনো মানুষ নয়, স্রেফ একটা জ্যান্ত লাশ। পুলিশেরা যখন রিয়াংশকে ধরে পুরো ক্যাম্পাসের মাঝখান দিয়ে টেনে হিঁচড়ে মেইন গেটের দিকে নিয়ে যাচ্ছিল, করিডোরে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের চোখে তখন বিন্দুমাত্র করুণা ছিল না। সবাই ওকে দেখে মুখ সিটকাচ্ছিল, কেউ কেউ থুতু ফেলছিল, আর চারপাশ থেকে ধেয়ে আসছিল নোংরা সব গালিগালাজ। গেট দিয়ে বেরোনোর ঠিক আগের মুহূর্তে রিয়াংশ মাথা ঘুরিয়ে শেষবারের মতো ইউনিভার্সিটির ওই রাজকীয় জাঁকজমকপূর্ণ বিল্ডিংটার দিকে তাকালো, যেখানে বসে ও নিজের আর ঠাকুমার একটা সুন্দর জীবনের স্বপ্ন বুনেছিল। আজ সেই স্বপ্ন পুরীটাই ওর কাছে একটা জীবন্ত নরক। ওর চোখ দিয়ে তখন অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। ভেতর থেকে ও তখন পুরোপুরি শেষ। পুলিশের গাড়িটা যখন রিয়াংশকে পেছনের সিটে বসিয়ে সাইরেন বাজাতে বাজাতে কলেজের মেইন গেটটা পার হয়ে গেল, ঠিক তখন কলেজের ছাদের কার্নিশে হাত দিয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছিল বিক্রম আর তুলসী। বিক্রম পকেট থেকে একটা দামি লাইটার বের করে লাইট হাউস সিগারেটে আগুন ধরালো, তারপর ধোয়ার একটা গভীর টান ছেড়ে আকাশের দিকে তাকালো। তুলসীর গালে লেগে থাকা সেই মেকি কান্নার জল ততক্ষণে উবে গেছে। সেখানে এখন ফুটে উঠেছে এক পৈশাচিক, বিষাক্ত আর ক্রূর হাসি। একদলা কাদা যেভাবে মানুষ জুতো দিয়ে পিষে দেয়, ঠিক সেভাবে একটা সৎ আর মেধারী গরিব ছেলের জীবনটাকে পায়ের নিচে পিষে ফেলে অবশেষে শান্ত হল ওদের কোটিপতি বাপের অহংকার। লন্ডন ইউনিভার্সিটি সে স্কলারশিপের রাজপথ থেকে কাটা এখন পুরোপুরি সাফ। ওদের সামনে দাঁড়ানোর মতো আর কেউ রইল না। শহরের ব্যস্ত ঠাসা রাস্তা চিরে সাইরেনের কান ফাটানো আওয়াজ করতে করতে ছুটে চলেছিল পুলিশের জিপ। গন্তব্য থানা। রিয়াংশের দুই কবজিতে চেপে বসা ঠান্ডা হাতকড়াগুলো ওর চামড়া ছিলে মাংসের ভেতর বসে যাচ্ছিল, কিন্তু শরীরের সেই তীব্র রক্তক্ষরণকে ছাপিয়ে ওর বুকের ভেতর তখন অন্য এক প্রলয়ঙ্করী ঝড়। চোখের সামনে বারবার ভেসে উঠছে ঠাকুমার ওই কুচকে যাওয়া মেদহীন মুখটা, যে বুড়ি নিজে আধপেটা খেয়ে না খেয়ে প্রতিটা পয়সা জমিয়ে ওকে শহরের এই বড় ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছিল। আজ তাকে ও কি মুখ দেখাবে? এই কলঙ্কিত ভয়ঙ্কর খবরটা শুনলে ওই দুর্বল মানুষটার কি দশা হবে, এটা ভেবেই রিয়াংশের দম আটকে আসছিল। আর আমাদের ইউনিভার্সিটির করিডর এবং ক্লাসরুমে স্টুডেন্টদের সুবিধার্থে যে হাই স্পিড স্মার্ট ওয়াইফাই রাউটারগুলো লাগানো আছে, ওগুলো প্রতিটা ব্লুটুথ ডিভাইসের আইডেন্টিটি বা ম্যাক অ্যাড্রেস নিজেদের লগে রেকর্ড করে রাখে। বিক্রম বা তুলসীর কেউ একজন যখন হারটা লুকিয়ে পরীক্ষার হলে এনেছিল, তখন হলের ভেতরের রাউটারটা ওই এয়ারট্যাগের সিগন্যাল ক্যাচ করেছিল। আমাদের শুধু কোনোভাবে কলেজের আইটি ডিপার্টমেন্টের মেইন সার্ভার রুমের লগ ডেটাটা দেখতে হবে। প্রফেসর কাপুলের মুখে এবার এক চওড়া তৃপ্তির হাসি ফুটে উঠল। উনার প্রাক্তন প্রধান বিচারকের চোখ দুটো চকচক করে উঠল। সাবাস ছেলে, একেই বলে আইনের ছাত্রের মতো মগজ চালানো। কলেজের আইটি হেড মিস্টার শর্মা খুব কড়া মানুষ হতে পারেন, কিন্তু উনি আমার পুরনো মক্কেল এবং ওনার একটা দুর্বলতা আমার জানা আছে। চল, সময় নষ্ট করার মতো এক সেকেন্ডও হাতে নেই। রাত তখন প্রায় 11:30। পুরো রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটি ক্যাম্পাস তখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। শুধু মেইন গেটে 2-4 সিকিউরিটি গার্ড ঝিমোচ্ছে। প্রফেসর কাপুর ওনার পুরনো প্রভাব ঘাটিয়ে এবং এক জরুরি আইনি নথিপত্র সই করানোর বাহানা দিয়ে আইটি হেড মিস্টার শর্মাকে ওনার কোয়ার্টার থেকে ডেকে তুললেন।
প্রথমে মিস্টার শর্মা সার্ভার রুমের ডেটা দেখাতে রাজি হচ্ছিলেন না, কিন্তু প্রফেসর কাপুর যখন ওনাকে ওনার অতীতের একটি গোপন আইনি ফাইলের কথা হালকা করে মনে করিয়ে দিলেন, তখন ওনার কপাল দিয়ে ঠান্ডা ঘাম বেরোতে লাগল। উনি চাবি নিয়ে কাঁপতে কাঁপতে সার্ভার রুমের দরজাটা খুলে দিলেন। বিশাল এয়ার কন্ডিশনড ঘরের ভেতর সারি সারি সার্ভার মেশিনগুলো লাল নীল আলো জ্বালিয়ে হালকা একটা শোঁ শোঁ শব্দে চলছিল। রিয়াংশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে মেইন ড্যাশবোর্ডের সামনে বসল। তুলসীর হারে সেই এয়ার ট্যাগের আইডি নম্বরটা ওর মনে ছিল, কারণও একবার তুলসীকে ফোনের স্ক্রিনে ওটার সিরিয়াল নম্বর বন্ধুদের দেখাতে দেখেছিল। কিবোর্ডের এন্টার বাটনটা প্রেস করতেই স্ক্রিনের আলো রিয়াংশের মুখে এসে পড়ল, আর স্ক্রিনে যা ভেসে উঠল তা দেখে মিস্টার শর্মার মুখটা হাঁ হয়ে গেল। আজ সকাল ঠিক ৯:৪৫ যখন পরীক্ষা শুরু হতে আর মাত্র ১৫ মিনিট বাকি, তখন ওই এয়ার ট্যাগের লোকেশন দেখাচ্ছিল কলেজের পেছনের নির্জন পার্কিং লটে বিক্রমের বিএমডব্লিউ গাড়ির ভেতরে। এরপর ঠিক ১০:১৫ অর্থাৎ পরীক্ষা চলাকালীন যখন তুলসী নিজের সিটে বসেছিল, তখন ওই ট্র্যাকারটির মুভমেন্ট দেখাচ্ছিল খোদ বিক্রমের পকেটে। বিক্রম করিডোর দিয়ে হেঁটে এসে সিসিটিভি ক্যামেরার ব্লাইন্ড স্পট অর্থাৎ হলের পেছনের ভাঙা ভেন্টিলেটরটার কাছে এসে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই ১০:১৫ তুলসী ক্লাসে জলের বোতলটা উপুড় করে সব ছাত্র আর গার্ডদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। ঠিক ওই বিশৃঙ্খলার মাঝেই জানালার ওপার থেকে বিক্রম হারটা আর চুরি যাওয়া প্রশ্নপত্রটা রিয়াংশের মেঝেতে রাখা ব্যাগের ভেতর ছুঁড়ে ফেলে দিয়েছিল। পেয়ে গেছি স্যার, গেম ওভার! রিয়াংশ প্রায় চিৎকার করে উঠল। ওর চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ছে। ডিজিটাল টাইম স্ট্যাম্পের এই অকাট্য প্রমাণ বিক্রম আর তুলসীর সাজানো গল্পটাকে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য একাই ১০০। প্রফেসর কাপুর রিয়াংশের কাঁধে একটা শক্ত চাপড় মেরে বললেন, দারুণ, সিংহ এবার খাঁচা থেকে বেরোনোর জন্য তৈরি। এই পুরো ডেটাটা একটা এনক্রিপ্টেড পেনড্রাইভে কপি কর রিয়াংশ। কাল সকালে যখন রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির স্পেশাল ট্রাইব্যুনাল বসবে তোর ফাইনাল জাজমেন্টের জন্য, তখন আমরা এই ডিজিটাল ব্রহ্মাস্ত্রটা ছাড়ব। বিক্রমের প্রিন্সিপাল বাপ আর তুলসীর কোটিপতি ড্যাডি কেউ কাল ওদের বাঁচাতে পারবে না। কিন্তু বাইরে থেকে তুলসীর আইফোন বা ওই সিকিউরিটি ট্র্যাকারের এনক্রিপ্টেড ক্লাউড হিস্ট্রির দেয়াল ভাঙাটা যতটা কঠিন, আইনি দিক থেকে ততটাই বিপজ্জনক আর বেআইনি কাজ ছিল। প্রফেসর কাপুর আর এক মুহূর্তও ঝুঁকি না নিয়ে ওনার এক পুরনো ছাত্রকে খবর দিলেন, যে এখন দেশের অন্যতম সেরা এথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট। থানায় রিয়াংশের উপর হওয়া সেই অমানসিক নির্যাতন আর একটা নিষ্পাপ ছেলের কেরিয়ার ধ্বংসের চক্রান্তের কথা শুনে ওই সাইবার এক্সপার্টের চোয়াল শক্ত হয়ে গেল। রিয়াংশের চোখের জল দেখে ও নিজের ইমোশন ধরে রাখতে পারল না। কোমর বেঁধে নেমে পড়ল নিজের সমস্ত টেকনিক্যাল মগজ আর হ্যাকিং টুলস নিয়ে। টানা কয়েক ঘন্টা ধরে ল্যাপটপের ওই চড়া নীল আলোর সামনে পাথরের মতো বসে রইল হ্যাকার ছেলেটা। ওনার ১০টা আঙ্গুল তখন কিবোর্ডের ওপর উন্মাদের মতো ঝড় তুলেছে। রাত যখন প্রায় শেষ হয়ে আসছে, ঠিক তখনই ওর ক্লান্ত চোখ দুটো হঠাৎ এক অদ্ভুত জয়ের আলোয় দপ করে জ্বলে উঠল। ও সিট ছেড়ে লাফিয়ে উঠে চিৎকার করে বলল, পেয়ে গেছি স্যার, যা চেয়েছিলাম ঠিক সেটাই হাতে লেগেছে। ও নিজের বিশাল মনিটরটা প্রফেসর আর রিয়াংশের দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনের ওপর তখন জলজল করছে একটা নিখুঁত ডিজিটাল গ্রাফ আর টাইমলাইন, যা তুলসীর ওই হীরের নেকলেসের ভেতরে থাকা ট্র্যাকারের প্রতি মুহূর্তের ভৌগোলিক অবস্থান কোনো রকম কারচুপি ছাড়াই একদম নগ্নভাবে ফুটিয়ে তুলেছে। সেই আইক্লাউড লোকেশন হিস্ট্রি বলছে, সকাল থেকে ওই মহামূল্যবান নেকলেসটা তুলসীর নিজস্ব আইফোনে ঠিক ৫ মিটারের গণ্ডির মধ্যেই ঘোরাঘুরি করছিল। এমনকি পরীক্ষা শুরু হওয়ার ঠিক ১৫ মিনিট পর পর্যন্ত ওটা তুলসীর কোলের কাছেই ছিল। কিন্তু ঠিক ১০:১৫ নেকলেসটার ডিজিটাল সিগন্যাল মাত্র ২ মিনিটের জন্য তুলসীর ফোন থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা রিয়াংশের ব্যাগের লোকেশনে গিয়ে স্থির হয়ে যায়। এই সলিড ডিজিটাল ফরেন্সিক প্রমাণকে পৃথিবীর কোনো বাঘা উকিল বা আদালতও চ্যালেঞ্জ করতে পারবে না। এ থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে রিয়াংশ কোনো চুরি করেনি, বরং তুলসী নিজেই প্ল্যান মাফিক নিজের শরীর থেকে হাড়টা লুকিয়ে রিয়াংশের ছেঁড়া ব্যাগের ভেতর চালান করে দিয়েছিল। কিন্তু এত বড় প্রমাণের পরও প্রফেসর কাপুরের অভিজ্ঞ মন পুরোপুরি শান্ত হতে পারছিল না। তিনি গম্ভীর গলায় বললেন, চুরির মামলা তো আমরা এই একঘাই ওড়াবো রিয়াংশ, কিন্তু ওই মেয়েটার গায়ে হাত দেওয়ার নোংরা অপবাদটা এখনও বাতাসে ভাসছে। ওটার জবাব দিতে আমাদের কোনো অকাট্য ভিজুয়াল বা চাক্ষুষ প্রমাণ চাই। তিনি রিয়াংশের প্রাধে হাত রেখে জিজ্ঞেস করলেন,
কাল সকালে যখন করিডোরে তুলসী তোর পথ আটকে ছিল তখন তোরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিলি? রিয়াংশ একটু ভেবে বলল, স্যার, আমরা সেন্ট্রাল লাইব্রেরির গ্রাউন্ড ফ্লোরের ওই বড় কাঁচের জানালাটার ঠিক বাইরে দাঁড়িয়েছিলাম। প্রফেসরের চোখ দুটো আইনি শিকল ছেঁড়ার আনন্দে চকচক করে উঠল। তার মানে ওই সময় বাইরের রাস্তায় বা মেন গেটে কোনো না কোনো গাড়ি বা মানুষ নিশ্চয়ই হাজির ছিল। রিয়াংশের স্মৃতিশক্তি এবার বিদ্যুতের মতো চমকে উঠল। ও উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে। ঠিক ওই সময়ই আমাদের ঠিক পেছনে একটা ব্লু ডার্টি কুরিয়ার কোম্পানির ডেলিভারি ভ্যান এসে পার্ক করেছিল। ব্যাস, আর 1 সেকেন্ডও দেরি নয়, সেই কাল ঘাম ছোটানো রাতের অন্ধকারেই দুজনে মিলে গাড়ি ছুটিলেন সেই স্পটে। আশেপাশের নাইট ডিউটির দারোয়ান আর চা দোকানিদের ঘুম থেকে ডেকে তুলে জেরা করতে করতে অবশেষে তারা ওই ডেলিভারি ভ্যানের লাইসেন্স প্লেট আর এজেন্সির ঠিকানা জোগাড় করে ফেললেন। এবার প্রফেসর কাপুর নিজের পুরনো জাজমেন্টের ক্ষমতা আর আইনি দাপট কাজে লাগালেন। মাঝরাতেই ওই কুরিয়ার কোম্পানির রিজিওনাল ম্যানেজারকে ফোন করে ঘুম থেকে তুললেন এবং ওনার ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরার ক্লাউড রেকর্ডিংটা সার্ভার থেকে ডাউনলোড করতে বাধ্য করলেন। যখন ল্যাপটপের স্ক্রিনে সেই ড্যাশ ক্যামের হাই ডেফিনেশন ভিডিও ফুটেজটা প্লে হলো, তখন প্রফেসর আর রিয়াংশের আনন্দের আর কোনো সীমা রইল না। ক্যামেরার লেন্সে পুরো সত্যিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার রেকর্ড হয়ে আছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়াংশ তুলসীকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আর তুলসী নিজেই রিয়াংশের কলার চেপে ধরে ও নিজের জামার কলার ছিঁড়ে ফেলছে। পরদিন সকাল, রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত রাজকীয় অডিটোরিয়াম হল তখন তিল ধারণের জায়গা নেই। তুলসীর কোটিপতি বাবা নিজের টাকার গরম আর ক্ষমতার দাপট দেখিয়ে শহরের নামিদামি সব খবরের চ্যানেল আর মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরা নিয়ে সেখানে জড়ো করেছিলেন। তিনি চেয়েছিলেন এই লাইভ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে চোর আর লম্পট রিয়াংশের এই কুৎসিত গল্পটাকে সমাজের বুকে এক মস্ত বড় উদাহরণ বানিয়ে নিজের খলনায়ক মেয়েকে সতীসাধ্বী প্রমাণ করতে। টাকার জোরে খবরের কাগজে হেডলাইন কেনা ওই কোটিপতির ইচ্ছে ছিল একটাই, এই পুরো কেসটাকে একটা বিশাল ন্যাশনাল ইস্যু বানিয়ে লাইভ ক্যামেরার সামনে নিজের মেয়ে তুলসীকে এক অসহায়া, নির্যাতিতা, অবলা নারী আর নিজেকে ন্যায়ের দেবতা হিসেবে জাহির করা। গোটা অডিটোরিয়াম হলের ভেতর তখন যেন এক সাজানো আদালতের থমথমে পরিবেশ। সবাই রিয়াংশ নামের ওই গরিব ছেলেটার ভাগ্য নির্ধারণের চূড়ান্ত মুহূর্তটার জন্য কাউন্টডাউন গুনছে। মঞ্চের ঠিক মাঝখানে সবার চেয়ে উঁচু আর রাজকীয় চেয়ারটায় চরম অহংকার নিয়ে বসে আছেন প্রিন্সিপাল শর্মা। ওনার ঠিক ডান পাশে বসা তুলসী আর বিক্রম। ওদের ঠোঁটের কোনায় লেগে আছে এক অদ্ভুত ধূর্ত, মেকি অথচ পরম তৃপ্তির হাসি। তুলসী আজ গায়ে জড়িয়েছে এক্কেবারে সাধারণ, জৌলস্যহীন একটা সস্তা পোশাক, যাতে ফ্ল্যাশের আলোর সামনে ও নিজেকে এক মারাত্মক ভীত এবং মানসিক ট্রমার শিকার হওয়া অসহায় মেয়ে হিসেবে প্রমাণ করতে পারে। ঠিক তখনই অডিটোরিয়ামের সেই বিশাল ভারী কাঠের দরজাটা দারাম করে খুলে গেল। মুহূর্তের মধ্যে হলের ভেতরে থাকা তিনেক মানুষের চাউনি ছিটকে গেল দরজার দিকে। জাদুকরের মতো হলের ভেতর পা রাখলেন প্রফেসর কাপুর এবং ওনার ঠিক পেছনে পুরো বুক চিতিয়ে আত্মবিশ্বাসের ডগমগ হয়ে এগিয়ে এলো রিয়াংশ। লেটার চোখে মুখে এখন ভয়ের কোনো লেশ মাত্র নেই। মাথাটা ওর গর্বে টান টান হয়ে উঁচু, বরং ওর ওই চোখের কোণে আজ জলজল করছে ধক ধক করতে থাকা এক অকাট্য সত্যের তীব্র ঝিলিক। কাল রাতের অমানুষিক পিটুনির নীলচে কালশিটে দাগগুলো ওর ফ্যাকাশে চামড়ার ওপর এখনও স্পষ্ট ফুটিয়ে বেরোচ্ছিল ঠিকই, কিন্তু ওর মেরুদণ্ড আজ এক বিন্দুও বাঁকা নয়। ওনার সেই পুরনো বাঘা প্রধান বিচারকের সেই চেনা দাপুটে মেজাজের রাজকীয় চালে হাঁটছিলেন প্রফেসর কাপুর। ওনার চাউনির সেই ধার দেখে হলের প্রথম সারিতে বসা অনেকের কপাল দিয়েই ঠান্ডা ঘাম ছুটতে লাগল। মিডিয়ার ক্যামেরাগুলো 1 সেকেন্ড সময় নষ্ট না করে সাথে সাথে ফ্ল্যাশ লাইটের বন্যা বইয়ে দিল ওনাদের দিকে। শুরু হলো অনবরত শাটার পড়ার খটখট খটখট শব্দ। রিয়াংশকে এভাবে বুক চিতিয়া হলের ভেতর ঢুকতে দেখে তুলসী আর বিক্রমের মুখের সেই প্লাস্টিক হাসি এক লম্হায় ভ্যানিশ হয়ে গেল। ওরা আতঙ্কে আর বিস্ময় একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। প্রিন্সিপাল শর্মা চরম রাগে ফেটে পড়ে নিজের সামনের ওক কাঠের টেবিলটায় সজোরে চাপড় মেরে চিৎকার করে উঠলেন, হাউ ডেয়ার হি! একজন বহিষ্কৃত দাগী আসামির এই পবিত্র হলরুমে ঢোকার সাহস কি করে হয়? গার্ডস, কি দেখছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই নোংরা ছেলেটাকে ঘাড় ধরে এই মুহূর্তেই হল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওনার ইশারা পেয়ে 4-5 জন সিকিউরিটি গার্ড রিয়াংশের দিকে তেড়ে গেল। খবরদার, কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বে না। প্রফেসর কাপুরের সেই বজ্রগম্ভীর, ভারী আওয়াজ পুরো কনফারেন্স হলের স্পিকারগুলোকে কাঁপিয়ে তুলল। গার্ডরা যেখানে ছিল সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। প্রফেসর কাপুর
প্রেসার কুকারের মতো ভরতে থাকা হলের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, মনে রাখবেন মিস্টার শর্মা, ভারতের সংবিধান আর এই দেশের আইন অতি বড় অপরাধীকেও নিজের নির্দোষিতা প্রমাণ করার একটা শেষ সুযোগ অবশ্যই দেয়। আর আজ যেহেতু এই হলে খোদ দেশের নামিদামি মিডিয়া আর প্রেসের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত আছেন, তাই যদি আপনারা রিয়াংশের বক্তব্য পেশ করার অধিকারটুকু কেড়ে নিয়ে ওকে জোর জবরদস্তি বাইরে বের করে দেন, তবে আপনাদের এই একতরফা ট্রায়ালকে আইনের চোখে এক মস্ত বড় ক্রাইম আর চরম অন্যায় বলে গণ্য করা হবে। তখন কিন্তু আপনাদের এই স্বনামধন্য ইউনিভার্সিটির লাইসেন্সটুকু আমি বাতিলের খাতায় ফেলে দেব। প্রফেসর কাপুরের এই নিখুঁত আইনি হুমকি আর চারপাশের মিডিয়ার ক্যামেরাগুলোর লেন্সগুলোর দিকে তাকিয়ে তুলসীর কোটিপতি বাবা পরিস্থিতি বেগতিক বুঝলেন। তিনি আলতো করে হাত তোলে প্রিন্সিপাল শর্মাকে শান্ত হওয়ার ইশারা করলেন। ওনাদের মনে মনে এক অন্ধ অহংকার কাজ করছিল। এই ছেঁড়া কাথায় শোয়া বস্তির ছেলে আর একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর ওনাদের এই নিশ্ছিদ্র চক্রান্তের আর কী বা প্রমাণ উল্টে দিতে পারবে। উল্টো ওনারা ভাবলেন, এটাই তো সবচেয়ে মোক্ষম সুযোগ। লাইভ ক্যামেরার সামনে মিডিয়ার মুখোমুখি রিয়াংশকে একবার দাঁড় করিয়ে দিতে পারলে ওনারা জেরা করে ছেলেটাকে এমনভাবে কালিমালিপ্ত আর অপমান করবেন যে ওনাদের সতীসাধ্যী মেয়ের সম্মান সমাজের চোখে আরও 10 গুণ ওপরে উঠে যাবে। প্রিন্সিপাল শর্মা কুটিল হাসলেন। উনি ওনার হাতের দামি রোলেক্স ঘড়িটার দিকে তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বললেন, ফাইন, প্রফেসর কাপুর যখন এতই অনুরোধ করছেন, তখন আমরা এই চোর ছেলেটাকে নিজের সাফাই গাওয়ার জন্য মাত্র 10-10টা মিনিট সময় ভিক্ষা দিলাম। লেটস সি ও কি প্রমাণ করে। ওনার এই ঘোষণার সাথে সাথেই পুরো অডিটোরিয়াম হলের ভেতর এক টানটান পিনপতন নীরবতা নেমে এলো। প্রফেসর কাপুর ওনার ব্যাগ থেকে একটা ডেটা কেবল বের করে প্রজেক্টরটিকে হলের সেই বিশাল রাজকীয় স্ক্রিনের সাথে জুড়ে দিলেন। তারপর ওনার সেই গমগমে গম্ভীর গলায় নিজের বক্তব্য শুরু করলেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, গতকাল এই নামী শিক্ষা প্রতিষ্ঠানের 4 দেওয়ালের ভেতর যা কিছু ঘটেছে তা কোনো সাধারণ চুরি কিংবা শ্লীলতাহানির বিচ্ছিন্ন ঘটনা নয়। ওটা ছিল এই রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির গোল্ড মেডেলের প্রধান দাবিদার এক গরিব আর অত্যন্ত মেধাবী ছাত্রের কেরিয়ার আর জীবনটাকে চিরকালের মতো জ্যান্ত কবর দেওয়ার এক বিভৎস কুৎসিত নীল নকশা। উনি স্ক্রিনের দিকে নির্দেশ করে কড়া গলায় যোগ করলেন, আর আজ এই চক্রান্তের প্রতিটা নোংরা সুতো আলাদা করার জন্য আমাদের হাতে এমন এক অকাট্য ডিজিটাল ফরেন্সিক প্রমাণ আছে যা পৃথিবীর কোনো কোটিপতির ক্ষমতা কিংবা টাকার পাহাড় দিয়েও মিথ্যে প্রমাণ করা অসম্ভব। ওনার মুখ থেকে এই কথাগুলো বেরোনো মাত্রই পাশের সিটে বসা তুলসীর বুকের ভেতরটা ধরাস করে উঠল। ওর নিঃশ্বাস দ্রুত আর ভারী হয়ে আসতে লাগল। ঠিক তখনই রিয়াংশ মঞ্চের ওপর রাখা রিমোট কন্ট্রোলারটা নিজের ডান হাতে তুলে নিল। এক ক্লিকে অডিটোরিয়ামের চড়া আলো নিভে গিয়ে পুরো হলের নজর আটকে গেল প্রজেক্টরের সেই সুবিশাল স্ক্রিনে, যেখানে ভেসে উঠল একটা নিখুঁত লোকেশন গ্রাফ আর আইপি লগ ডেটার পরিসংখ্যান। রিয়াংশ সমবেত মিডিয়া আর সাংবাদিকদের দিকে শটান তাকিয়ে শান্ত অথচ ধারালো গলায় বলল, গতকাল তুলসীদেবী দাবি করেছিলেন ওনার যে লাখ টাকার ডায়মন্ড নেকলেসটা আমার ছেঁড়া ঝোলা ব্যাগ থেকে উদ্ধার হয়েছিল, ওটার সুরক্ষার জন্য ভেতরের লকেটে একটা অত্যন্ত আধুনিক ব্লুটুথ ট্র্যাকার বসানো আছে, যা একটা অ্যাপেল এয়ার ট্যাগ। এই ট্র্যাকারটা সবসময় তুলসীর পার্সোনাল আইফোনের সাথে এনক্রিপ্টেড ব্লুটুথ সিগন্যালে সিঙ্ক হয়ে থাকত এবং ওটার প্রতি সেকেন্ডের নিখুঁত লোকেশন ব্যাকগ্রাউন্ডে আইক্লাউড সার্ভারে সেভ করে রাখত। আজ সেই লোকেশন হিস্ট্রির আসল কাঁচা চিঠেই আমি আপনাদের সবার সামনে হাজির করেছি। স্ক্রিনে জলজল করতে থাকা সেই গ্রাফটার উপর লেজার পয়েন্টার ফেলে রিয়াংশ এবার বাঘের মতো গর্জে উঠল। টাইম স্ট্যাম্পের এই ডিজিটাল রেকর্ডটা খুব ভালো করে খেয়াল করুন। এটা পরিষ্কার দেখাচ্ছে যে গতকাল সকাল থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট পর পর্যন্ত ওই মহামূল্যবান নেকলেসটা তুলসী দেবীর আইফোনের ঠিক 5 মিটারের পরিধির মধ্যেই ছিল। কিন্তু ঠিক 10:15 মিনিটে ওই নেকলেসের সিগন্যালটা তুলসীর ফোন থেকে বিচ্ছিন্ন হয়ে মাত্র 2 মিনিটের জন্য ট্রাভেল করে আমার ডেস্কের ব্যাগের লোকেশনে এসে চিরকালের মতো স্থির হয়ে যায়। রিয়াংশ এবার সরাসরি মঞ্চের ওপারে বসা তুলসীর কাঁপতে থাকা চোখের দিকে নিজের জ্বলন্ত চাউনিটা সঁপে দিল। ও তীব্র তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করল, আমার একটা খুব সাধারণ প্রশ্ন তুলসী দেবী, যে হাড়টা পরীক্ষা শুরু হওয়ার পর পর্যন্ত আপনার নিজের গায়ের কোলের কাছে আইফোনের সাথে লেপ্টে ছিল, সেটা হঠাৎ অলৌকিক উপায়ে ডানা মেলে উড়ে গিয়ে আমার বন্ধ ব্যাগের ভেতর ঢুকে গেল কিভাবে? এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কি আপনার কাছে? রিয়াংশের এই অকাট্য সুতীক্ষ্ণ প্রশ্ন আর স্ক্রিনের সেই অমোঘ ডিজিটাল ফরেন্সিক প্রমাণের সামনে তুলসীর বাবার কোটি টাকার অহংকার এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
ওনার ফর্সা মুখটা আতঙ্কে ফ্যাকাশে ছাইয়ের মতো হয়ে গেল। হলের ভেতর উপস্থিত মিডিয়ার বাঘা বাঘা সাংবাদিকরা আর 1 সেকেন্ডও তস হইলেন না। তারা আসন ছেড়ে চেঁচাতে চেঁচাতে ঝাঁকে ঝাঁকে প্রশ্ন ছুটতে লাগলেন। 100 ডজন হাই ডেফিনেশন ক্যামেরার তীক্ষ্ণ ফ্ল্যাশলাইট আর লেন্সের ফোকাস এবার সরাসরি এসে আছড়ে পড়ল তুলসীর অপরাধী মুখের ওপর। চারপাশের এই আকস্মিক আক্রমণের মুখে তুলসী পুরোপুরি ভেঙে পড়ল। ওর গলা শুকিয়ে ও তোতলামি করতে করতে চিৎকার করে বলল, মিথ্যে, এসব একদম বানোয়াট। কেউ কেউ আমার আইফোন হ্যাক করে এই ফেক ডেটা তৈরি করেছে স্যার, বিশ্বাস করুন। ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আবার নিজের 2 চোখে হাত দিয়ে ক্যামেরার সামনে বুক চাপড়ে কাঁদার নাটক শুরু করতে চাইল। কিন্তু ওলটপালট হয়ে যাওয়া হলের ভেতর ওর সেই সাজানো কান্নার জল এবার আর একটা মানুষের বুকেও বিন্দুমাত্র করুণা বা প্রভাব ফেলতে পারল না। কারণ স্ক্রিনের ওপর জ্বলতে থাকা অকাট্য ডিজিটাল সত্যটা ততক্ষণে ওই অপরাধী মেয়েটার মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলেছে। তুলসীকে এভাবে কোণঠাসা হতে দেখে এবার ওর পিঠ বাঁচাতে মাঝপথে লাফালাফি শুরু করল বিক্রম। ও নিজের সিট থেকে উঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, শাট আপ! এইসব রাবিশ, একদম বানোয়াট গল্প। একটা চোর নিজের চুরির হাত থেকে বাঁচতে কম্পিউটারে গ্রাফ আর ডেটা এডিট করে যে কোনো ফেক জিনিস বানিয়ে নিতেই পারে। স্যার, চুরির এই ডিজিটাল প্রমাণকে যদি আমরা এক মুহূর্তের জন্য বাদও দিয়ে দিই, তবুও আজ সকালে ওই ফাঁকা করিডোরে রিয়াংশ তুলসীর সাথে যে বর্বরতা করেছে, ওর ইজ্জতে হাত দিয়ে জামা কাপড় ছিঁড়ে ফালা করে দিয়েছে, তার কি জবাব আছে এই ছোট লোকের বাচ্চার কাছে? বিক্রমের মনে মনে একটা অন্ধ বিশ্বাস ছিল যে শ্লীলতাহানির মতো একটা স্পর্শকাতর আর মারাত্মক অভিযোগকে পৃথিবীর কোনো কাল্পনিক গ্রাফ বা মেকানিক্যাল মেশিন কোনোদিনও মিথ্যে প্রমাণ করতে পারবে না। কিন্তু ও তখন বিন্দুমাত্রও টের পায়নি যে উনাদের কফিনের শেষ পেরেকটা পোতার জন্য আসল পারমাণবিক বোমাটা তখন প্রফেসর কাপুরের হাতে একদম তৈরি ছিল। প্রফেসর কাপুর ওনার ঠোঁটের কোণায় এক অদ্ভুত শান্ত অথচ মারাত্মক বিপজ্জনক বিষাক্ত হাসি ফুটিয়ে বিক্রমের দিকে তাকালেন। ওনার চোখ দুটো তখন জ্বলছে। উনি চশমাটা নাক থেকে একটু নামিয়ে বললেন, পাপের ঘোড়া যখন পূর্ণ হয় বিক্রম, তখন সত্যকে চাপা দেওয়ার জন্য মানুষের তৈরি করা কোনো দেওয়ালি আর কাজে আসে না। ওপরওয়ালার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ওনার ইশারা পেতেই রিয়াংশ হাতের রিমোটের লাল বাটনটা ক্লিক করল। মুহূর্তের মধ্যে সেই সুবিশাল রাজকীয় স্ক্রিনটা 1 সেকেন্ডের জন্য কালো হয়ে গিয়ে সেখানে একটা হাই ডেফিনিশন ভিডিও ফুটেজ প্লে হতে শুরু করল। হ্যাঁ, এটা সেই ডেলিভারি ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরা থেকে মাঝরাতে উদ্ধার করা আইনি প্রমাণ। ভিডিওটার কোয়ালিটি এতটাই ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে সেন্ট্রাল লাইব্রেরির পেছনের গ্রাউন্ড ফ্লোরের প্রতিটা কোণা আয়নার মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিডিওটা স্ক্রিনে চালু হওয়া মাত্রই পুরো অডিটোরিয়াম হলের ভেতরের হাওয়া যেন 1 সেকেন্ডে জমাট বেঁধে গেল। উপস্থিত সবার বুকের ভেতর আছড়ে পড়ল এক মারাত্মক ভূমিকম্প। ভিডিওর প্রথম ফুটেজেই দেখা গেল রাতের নিস্তব্ধ অন্ধকারে প্রিন্সিপাল শর্মার খাস অফিস ঘরের লক ভেঙে ড্রয়ার থেকে কিছু গোপন নথিপত্র চুরি করছে খোদ বিক্রম, যা আর অন্য কিছু নয়, ছিল আজকের পরীক্ষার আসল প্রশ্নপত্র। এরপর টাইমলাইন লাফিয়ে এগিয়ে এলো আজকের সকালের আলোর ফুটেজে। দেখা গেল সেন্ট্রাল লাইব্রেরির সেই নির্জন করিডরে তুলসী একদম একা দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত পর্যন্ত সেখানে রিয়াংশের কোনো নাম নিশানা বা ছায়াটুকুও ছিল না। হলের ভেতর বসা প্রতিটা মানুষ তখন নিজেদের শ্বাসটুকু পর্যন্ত চেপে ধরে পাথরের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, আর চোখের সামনে বড়লোকদের সাজানো চক্রান্তের নগ্ন কঙ্কালটা একে একে বেরিয়ে আসছে। কিন্তু ভিডিওর এর পরের কুৎসিত অংশটা যখন স্ক্রিনে প্লে হলো, তখন পুরো কলেজের প্রফেসর থেকে শুরু করে সেখানে উপস্থিত প্রতিটি মিডিয়াকর্মীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। সবার হোশ উড়ে গেল এক লহমায়। ক্যামেরার লেন্সে স্পষ্ট ধরা পড়েছে তুলসী প্রথমে নিজের হাতের জলের বোতলটা নিজেই মেঝের ওপর উপুর করে দিল। তারপর নিজের ধারালো নখগুলো দিয়ে নিজেরই মুখ, গলা আর কাঁধের চামড়া অত্যন্ত পৈশাচিক আর হিংসাভাবে আঁচড়ে রক্তাক্ত করে নিল। আর তার ঠিক পরেই ও নিজের 2 হাত দিয়ে নিজের কলেজের ইউনিফর্মের কলারটা সজোরে টেনে ফালা ফালা করে ছিঁড়ে ফেলল এবং মেঝেতে বসে কিভাবে ফুপিয়ে কাঁদতে হবে সেটার নিখুঁত মহড়া দিতে লাগল।
এই বিভৎস নোংরা জালিয়াতি নিজের চোখে দেখার পর কনফারেন্স হলের ভেতরে বসা প্রতিটা মানুষের মুখ বিস্ময়ে আর ঘৃণায় হাঁ হয়ে গেল। তুলসীর সেই চরম ঘৃণ্য পৈশাচিক কীর্তির ফুটেজটা বড় স্ক্রিনের ওপর বারবার লুপে ঘুরতে লাগল, যেন একটা থাপ্পড়ের পর আরেকটা থাপ্পড় আছড়ে পড়ছে ওই কোটিপতি বাপের অহংকারী মুখের ওপর। মিডিয়ার শত শত হাই ডেফিনিশন ক্যামেরাগুলো ক্ষুধার্তের মতো ওই জায়ান্ট স্ক্রিনের প্রতিটা ফ্রেম, প্রতিটা পৈশাচিক মুহূর্ত লাইভ রেকর্ড করে নিচ্ছিল। হলের ভেতরে উপস্থিত যে মানুষগুলো গতকাল পর্যন্ত রিয়াংশকে একটা নরপশু ভেবে অনবরত গালিগালাজ করছিল, ওরাই এখন তীব্র ঘৃণা, থুতু আর চরম বিদ্বেষপূর্ণ চাউনি নিয়ে তুলসীর দিকে তাকিয়ে ফুঁসতে লাগল। তুলসী তখন ভয়ে আর অপমানে দর করে ঘামছে। ওর পুরো শরীরটা একটা পাতলা কাগজের মতো থরথর করে কাঁপতে শুরু করল। এক পর্যায়ে ও নিজের ভারসাম্য হারিয়ে ধপাস করে চেয়ার থেকে মেঝের ওপর পড়ে গেল এবং নিজের কোটিপতি বাপার দিকে 2 হাত বাড়িয়ে পশুর মতো আর্তনাদ করতে লাগল। কিন্তু ওনার নিজের আকাশ ছোঁয়া অহংকার আর রাজকীয় সম্মান ততক্ষণে ডাস্টবিনের আবর্জনার মতো ধুলোয় মিশে গেছে। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা ঢেলে ওনার তৈরি করা ব্যবসায়িক সাম্রাজ্য আর আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার যে রাজনৈতিক স্বপ্ন, সেটিকে ওনার নিজের মেয়েই এক নিমেষে পা দিয়ে পিষে ধূলিসাৎ করে দিল। ওনার মাথা রাগে আর অপমানে পুরোপুরি পাগল হওয়ার জোগাড় হল। অন্যদিকে বিক্রমও নিজের জায়গায় একটা পাথরের মূর্তির মতো অসাড় হয়ে দাঁড়িয়ে রইল, কারণ মাঝরাতে ওনার প্রশ্নপত্র চুরি করার সেই লাইভ সিসিটিভি ফুটেজ ততক্ষণে পুরো দেশের মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গেছে। আর প্রিন্সিপাল শর্মার অবস্থা এমন হল যেন পুরো হলের মানুষ ওনার ওই তথাকথিত শিক্ষিত মুখে এক বালতি আলকাতরা লেপে দিয়েছে। ওনার সমস্ত দম্ভ, সমস্ত ক্ষমতার দাপট এক লমহায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাঘা বাঘা মিডিয়া রিপোর্টাররা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝাঁকে ঝাঁকে মাইক আর অভিভ্যানের ক্যামেরা সরাসরি প্রিন্সিপাল শর্মা এবং তুলসীর বাপের মুখের সামনে তাক করলেন। চারদিক থেকে চাবুকের মতো তীক্ষ্ণ আর ধারালো প্রশ্ন ধেয়ে আসতে লাগল। মিস্টার শর্মা, ভারতের এইসব নামিদামি এবং বিলাসবহুল রয়্যাল কলেজগুলোতে কি বড়লোকদের সন্তানদের এই নোংরা চক্রান্ত করা শেখানো হয়? টাকার গরমে একজন নিরীহ গরিব ছাত্রের জীবনকে এভাবে পিষে ফেলা কি আপনাদের মতো কুয়াঙ্গারদের একটা শখ? ঠিক তখনই প্রফেসর কাপুর পোডিয়ামের উপর রাখা মাইকটা নিজের শক্ত মুঠোয় টেনে নিলেন। ওনার সেই বজ্রগম্ভীর ইস্পাত কঠিন আওয়াজ পুরো অডিটোরিয়াম হলের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে উঠল। ভদ্র মহাশয়গণ, এটা শুধু একটা কলেজের ভেতরের সাধারণ কোনো অপরাধ নয়। এটা আসলে আমাদের দেশের পচে যাওয়া বিচার ব্যবস্থা আর ঘুণে ধরা সিস্টেমের গালে এক মস্ত বড় চড়, যেখানে কালো টাকার জোরে জাজ থেকে শুরু করে আইন পর্যন্ত সবকিছুকে অনায়াসে কিনে নেওয়া যায়। উনি নিজের হাত উঁচিয়ে হলের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই পুলিশ ইন্সপেক্টরের দিকে ইশারা করলেন, যিনি এতক্ষণ থম মেরে সব দেখছিলেন। প্রফেসর কাপুর উনাকে কড়া গলায় হুকুম দিলেন, অফিসার, এখন আপনার নিজের চোখের সামনে এই প্রশ্নপত্র চুরি, নোংরা জালিয়াতি আর একটা নিষ্পাপ ছেলের জীবন ধ্বংস করার চক্রান্তের প্রতিটা পাকা ফরেন্সিক প্রমাণ জ্যান্ত হাজির আছে। আমি দেশের একজন প্রাক্তন বিচারক হিসেবে দাবি করছি, বিক্রম আর তুলসীকে এই মুহূর্তেই হাতকড়া পরিয়ে লকআপে ঢোকানো হোক, আর নিজের পদের চরম অপব্যবহার এবং অপরাধীদের মদত দেওয়ার অপরাধে এই ভণ্ড প্রিন্সিপাল শর্মার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ফৌজদারি মামলা দায়ের করা হোক। প্রফেসর কাপুরের এই অমোঘ জাজমেন্টের শেষ বাক্যটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই অডিটোরিয়াম হলের ভেতরে বসা শত শত সাধারণ ছাত্রছাত্রী আর কর্মচারীরা সিট ছেড়ে দাঁড়িয়ে বুক ফাটানো চিৎকারে চারদিক কাঁপিয়ে তুলল। রিয়াংশের এই রাজকীয় প্রত্যাবর্তন আর সত্যের জয়কে স্বাগত জানিয়ে পুরো হলরুম অনবরত হাততালির গর্জনে ফেটে পড়ল। রিয়াংশের চোখের কোণ দিয়ে তখন বাঁধ ভাঙা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। ও নিজের জীবনের সবচেয়ে কঠিন, অসম লড়াইটা জিতে গেছে। সমাজ আর আইনের কলঙ্কিত কাঠগড়া থেকে ও আজ আবারও এক নিষ্কলঙ্ক ধোঁয়া তুলসী পাতা আর মাথা উঁচু করা নির্দোষ মানুষ হিসেবে মুক্তি পেল। যে হাত দুটোতে মাত্র কয়েক ঘন্টা আগে চোর অপবাদে ঠান্ডা লোহার হাতকড়া পরানো হয়েছিল, আজ সেই হাত দুটোই পুরো হলের মানুষের করতালির মাঝে সম্মানের সাথে আকাশের দিকে ওপরে উঠল।
ঝাপসা চোখেও মনে মনে আইসিইউ এর বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা ওর ওই বুড়ি ঠাকুমাকে স্মরণ করল এবং ওপরওয়ালার দরবারে কৃতজ্ঞতা জানাল। ক্ষমতার দাপট আর মিথ্যের গতি যতই ঝড়ের মতো হোক না কেন, শেষ পর্যন্ত যে সত্যের ধীরস্থির পায়ের তলাতেই তাকে মাথা নোয়াতে হয়, আজকের দিনটি যেন ওটারই এক জীবন্ত মহাকাব্য লিখে দিল। অডিটোরিয়াম হলের সেই রুদ্ধশ্বাস নীরবতা এবার ভেঙে চুরমার হয়ে গেল পুলিশ ইন্সপেক্টরের বজ্র কঠিন হুঙ্কারে। ওখানেই দাঁড়িয়ে উনি ওনার কনস্টেবলদের দিকে ইশারা করে হুকুম দিলেন, অ্যারেস্ট দেম, এই মুহূর্তেই বিক্রম আর প্রিন্সিপাল শর্মাকে লকআপে ভরার ব্যবস্থা করো। ৪-৫ জন জোয়ান পুলিশ অফিসার ১ সেকেন্ড সময় নষ্ট না করে পোডিয়ামের দিকে এগিয়ে গেলেন। প্রিন্সিপাল শর্মা যে রাজকীয় মখমলের চেয়ারটায় চরম অহংকার নিয়ে বসেছিলেন, ওখান থেকে ওনাকে আক্ষরিক অর্থেই টেনে হিঁচড়ে নিচে নামানো হলো। ওনার ২ হাত এক করে পরিয়ে দেওয়া হলো সেই ঠান্ডা জং ধরা লোহার হাতকড়া, যা কিছু ঘণ্টা আগে ওনারই চক্রান্তের রিয়াংশের কবজিতে চেপে বসেছিল। বছরের পর বছর ধরে তিল তিল করে কামানো ওনার তথাকথিত সামাজিক সম্মান আর ক্ষমতার দাপট এভাবে চোখের সামনে কুকুরের মতো ধুলোয় মিশে যেতে দেখে প্রিন্সিপাল শর্মার পুরো মুখটা চূন হয়ে গেল। ওনার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরছিল। আজ উনি আর কোনো সম্মানিত শিক্ষাগুরু নন, বরং সারা দেশের লাইভ ক্যামেরার সামনে একজন জঘন্য দাগী অপরাধী। ওদিকে বিক্রমেরও শার্টের কলারটা কুকুরের মতো মুঠো করে ধরে পিঠমোড়া করে হাতকড়া পরিয়ে দিল পুলিশ। ও তখন উন্মাদ আর পশুর মতো চিৎকার করে বলছিল, ছাড়ো আমাকে, তোমরা জানো আমি কার ছেলে? আমি এই শহরের সবচেয়ে বড় পলিটিশিয়ানের একমাত্র ওয়ারিশ। কিন্তু শত শত মিডিয়া ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনে পুলিশ ওনার ওই ফাঁপা আভিজাত্যের একটা গালিও কানে তুলল না। চোখের সামনে এই চরম পতনের দৃশ্য দেখে তুলসী ভেতর থেকে এক্কেবারে ভেঙে গুড়িয়ে গেল। ও হাঁটু মুড়ে অডিটোরিয়ামের সেই ঠান্ডা মেঝের ওপর বসে নিজের কোটিপতি বাপের পা দুটো জড়িয়ে ধরে শেষবারের মতো বাঁচার আকুতি জানাতে লাগল। এতক্ষণ ক্যামেরার সামনে ফুপিয়ে ফুপিয়ে কাদার যে মেকি নাটকও করছিল, এখন আর তার কোনো বালাই নেই। ওর চোখ দিয়ে এখন ঝরঝর করে বেরোচ্ছিল আসল পৈশাচিক ভয়ের নোনা জল। কিন্তু হলের ভেতর উপস্থিত ৩০০ মানুষের একটা বুকেও ওর সেই কান্নার জন্য এক বিন্দু করুণা বা দয়া অবশিষ্ট ছিল না। তুলসীর বাবা, যিনি এতক্ষণ শহরের সবচেয়ে বড় এবং অভিজাত শিল্পপতি হিসেবে অহংকারে বুক ফুলিয়ে প্রথম সারিতে বসেছিলেন, তিনি এখন অপমানে আর রাগে থরথর করে কাঁপছেন। তিনি নিজের এই ক্রন্দনরতা নোংরা মেয়েটার দিকে চরম ঘৃণা, ধিক্কার আর অবজ্ঞাপূর্ণ চোখে তাকালেন। তারপর ভরা হলরুম আর মিডিয়ার জ্বলতে থাকা লাইভ ক্যামেরার লেন্সের দিকে সোজা তাকিয়ে একদম গমগমে গলায় ঘোষণা করলেন, আজ এই মুহূর্ত থেকে তুলসী নামের এই কালনাগিনীর সাথে আমাদের মুখার্জি পরিবারের আর কোনো রক্তের সম্পর্ক রইল না। আমার ছায়াটুকুও আরও পাবে না। ও আমাদের যাবতীয় সম্পত্তি থেকে আজীবনের জন্য ত্যায্য পুত্র হল। তিনি ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠে বললেন, যে মেয়ে নিজের টাকার অহংকারে অন্ধ হয়ে একজন নিরপরাধ গরিবের জীবন নিয়ে খেলা করতে পারে, তাকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার চেয়ে আমার মরে যাওয়াও ভালো। বাপের মুখ থেকে এই অমোঘ নির্মম রায় শোনার সাথে সাথেই তুলসী যেন এক মস্ত বড় ধাক্কা খেয়ে অডিটোরিয়ামের ওই হিমশীতল মেঝের ওপর আছাড় খেয়ে পড়ে গেল। যে অফুরন্ত ধনদৌলত, প্রতিপত্তি আর বড়লোকির অহংকারেও মাটিতে পা রাখত, আজ ওটার প্রতিটা ইট এক লহমায় পুড়ে ছাইয়ের গাঁদায় পরিণত হল। ওর হতে যাওয়া স্বামী বিক্রমকে পুলিশ তখন জানোয়ারের মতো টেনে হিচড়ে ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিল, আর ওর নিজের জন্মদাতা বাবা ওকে চিরকালের জন্য রাস্তার ভিখারি বানিয়ে একা ফেলে হলের বাইরে পা বাড়ালেন। ইয়েস্টারডে পর্যন্ত যে মেয়েটাকে এই পুরো রয়্যাল হেরিটেজ কলেজের অলিখিত রানী বা কুইন ভাবা হতো, আজ সে ওই কলেজেরই নোংরা মেঝের উপর এক নর্দমার কীটের চেয়েও অধম অবস্থায় পড়ে হাউমাউ করে কুকুরের মতো কাঁদছিল। কিন্তু সেই কান্নার আওয়াজ শোনার জন্য কেউ আর সেখানে দাঁড়িয়েছিল না। প্রফেসর কাপুর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে এগিয়ে গেলেন মঞ্চের ওপর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকা কলেজের নতুন ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দিকে। ওনার চোখের দিকে শটান তাকিয়ে রিয়াংশের ওপর হওয়া প্রতিটা অন্যায়ের হিসেব এবং ওর আইনসঙ্গত অধিকারের দাবি তুললেন। জালিয়াতির সমস্ত নোংরা সত্য যখন সবার সামনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, তখন কলেজ ম্যানেজমেন্টের পিঠ বাঁচানোর আর কোনো দ্বিতীয় পথই খোলা ছিল না। তারা সবার সামনে কাঁপা কাঁপা হাতে রিয়াংশের সেই অন্যায় বহিষ্কারপত্রটা টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। এরপর অডিটোরিয়ামের সেই বজ্রগম্ভীর করতালি আর ফ্ল্যাশলাইটের আলোর মাঝেই ওনারা লন্ডন ইউনিভার্সিটির সেই বহুকাঙ্ক্ষিত
রাজকীয় ফুল স্কলারশিপের অফার লেটারটা পরম সম্মানের সাথে রিয়াংশের হাতে তুলে দিলেন। শুধু তাই নয়, একটা নিষ্পাপ মেধাবী ছেলেকে এমন জঘন্য মিথ্যে অপবাদে ফাঁসানো, লকআপে আটকে 3rd ডিগ্রি টর্চার করা এবং ওনার মানসিক ও সামাজিক সম্মান ধুলোয় মেশানোর চরম ক্ষতিপূরণ হিসেবে কলেজ ফান্ড থেকে রিয়াংশকে একটা মস্ত বড় অঙ্কের মোটা টাকার চেক দেওয়ার অফিসিয়াল ঘোষণা করা হলো। ক্ষতিপূরণের ওই বিপুল অঙ্কের সংখ্যাটা চেকে দেখা মাত্রই রেয়াংশের বুকের ভেতর জমে থাকা পাথর সম এক মস্ত বড় বোঝা চিরকালের জন্যে নেমে গেল। এতক্ষণে ওর ফুসফুস ভরে একটা তাজা শ্বাস নিতে পারল। এখন আর টাকার অভাবে ওর কোল খালি হবে না। ওর সেই জন্মদাত্রী সমতুল্য বৃদ্ধা ঠাকুমার প্রাণটা এবার খুব সহজেই বেঁচে যাবে। ও কাঁপতে কাঁপতে সেই স্বপ্নের স্কলারশিপের লেটার আর রাজকীয় অঙ্কের চেকটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল এবং ওটার উপর নিজের ঠোঁট ছুঁইয়ে পাগলের মতো কাঁদতে লাগল। ওর চোখ দিয়ে তখন আনন্দ আর মুক্তির প্লাবন বয়ে যাচ্ছিল। ও 1 সেকেন্ডের জন্যে নিজের হুঁশ ফিরে পেয়েই শটান নিচে ঝুঁকে প্রফেসর কাপুরের পা দুটো জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। উনার চরণে মাথা ঠেকিয়ে বলল, আপনি মানুষ নন স্যার, আপনি আমার কাছে খোদ ভগবানের রূপ। আজ যদি প্রফেসর কাপুরের মতো এক সিংহ হৃদয় মানুষ সঠিক সময়ে ওনার জীবনে দেবদূতের মতো এসে না দাঁড়াতেন, তবে এতক্ষণে রেয়াংশের পুরো ক্যারিয়ার আর জীবনটা ওই জেলের এক অন্ধকার কাল কুঠুরিতে তিলে তিলে পচে শেষ হয়ে যেত। একটি পলও নষ্ট না করে রেয়াংশ আর প্রফেসর কাপুর অডিটোরিয়াম থেকে বেরিয়ে ওনাদের গাড়িতে গিয়ে উঠলেন। প্রফেসরের গাড়ি তখন ঝড়ের গতিতে হাইওয়ে চিরে ছুটে চলল সোজা সেই সরকারি হাসপাতালের দিকে, যেখানে আইসিইউ এর ভেতরে মৃত্যুর হিমশীতল থাবার সাথে পাঞ্জা লড়ছিলেন ওর ঠাকুমা। হাসপাতালে পৌঁছনো মাত্রই রেয়াংশ পাগলের মতো দৌড়ে রিসেপশনে গিয়ে ক্ষতিপূরণের সেই সলিড চেকটা জমা করে দিল। ও ডাক্তারদের সামনে হাত জোড় করে প্রায় হাঁটু মুড়ে বসে মিনতি করতে লাগল যেন ওনারা এই শহরের সবচেয়ে নামী এবং বেস্ট সার্জনকে ডেকে ওনার ঠাকুমার অপারেশনটা এখনই শুরু করেন। টাকার ফুল গ্যারান্টি পেয়ে হাসপাতালের অলস প্রশাসনও এবার নড়ে চড়ে বসল। চোখের পলকে সমস্ত কাগজের ফর্ম্যালিটি মিটিয়ে ওনারা ঠাকুমাকে আইসিইউ থেকে বের করে অত্যন্ত আধুনিক ও নিশ্ছিদ্র সুরক্ষায় ঘেরা মেন অপারেশন থিয়েটারে শিফট করে দিলেন। বাইরে করিডোরের দেওয়ালে ঝোলানো ভগবানের একটা ছোট্ট মূর্তির সামনে মেঝের ওপর হাঁটু মুড়ে বসে রইল রিয়াংশু। উনার 2 হাত তখন আকুল হয়ে আকাশের দিকে জোড়া। ভেতরে তখন ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে সেই জীবন মরণ ছোঁয়ার জটিল অপারেশন। রিয়াংশের চোখের সামনে তখন অনবরত ভেসে উঠছিল ঠাকুমার সেই জীর্ণ কুঁচকে যাওয়া মুখের মিষ্টি হাসি আর ওনার নিঃস্বার্থ অকৃত্রিম ভালোবাসার হাজারো স্মৃতি। ওর মগজের ভেতর তখন চাবুকের মতো আছড়ে পড়ছিল গত 24 ঘণ্টার সেই কাল ঘাম ছোটানো পৈশাচিক ঝড়, যা ওকে প্রায় জ্যান্ত কবরে দিয়ে দিয়েছিল। কিন্তু ওর মনের মণিকোঠায় এখন এক অটুট বিশ্বাস কাজ করছিল, যে ঈশ্বর ওকে সত্যের এই অগ্নিপরীক্ষায় জয়ী করেছেন, তিনি ওনার ঠাকুমাকেও কখনো একা ফেলে চলে যেতে পারেন না। প্রফেসর কাপুর এতক্ষণ ওনার পাশে একটা বটবৃক্ষের মতো বসে ওনার কাঁধে হাত রেখে অনবরত সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। অবশেষে কাঙ্ক্ষিত সেই মাহেন্দ্র ক্ষণ এলো। অপারেশন থিয়েটারের ভারী স্টিলের দরজার উপরে জ্বলতে থাকা রক্তের মতো লাল আলোটি দপ করে নিভে গেল। ওনার ঠিক পরেই মুখের মাস্কটা টেনে নামিয়ে ঠোঁটের কোণায় এক চওড়া তৃপ্তির হাসি নিয়ে বাইরে বেরিয়ে এলেন প্রধান ডাক্তারবাবু। তিনি ঘামে আর চোখের জলে লেপ্টে থাকা রিয়াংশের কাঁধে একটা শক্ত চাপড় মেরে ওনার সেই চেনা ডাক্তারি গাম্ভীর্যে বললেন, অভিনন্দন ইয়াং ম্যান, অপারেশন একেবারে 100% সফল হয়েছে। তোমার ঠাকুমা এখন আউট অফ ডেঞ্জার, ওনার প্রাণের আর কোনো ঝুঁকি নেই। এই একটা বাক্য শোনামাত্রই রিয়াংশু খুশিতে যেন 7 আসমানে পৌঁছে গেল। ও এক লাফে উঠে ডাক্তারবাবুকে নিজের 2 বাহু দিয়ে সজোরে জড়িয়ে ধরল। ওর জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে পবিত্র স্বপ্নটা আজ সত্যি সত্যিই পূরণ হয়ে গেল। ওনার ঠাকুমা এখন পুরোপুরি সুস্থ হয়ে ওনার সাথে 7 সমুদ্র 13 নদী পার হয়ে লন্ডনের মাটিতে পা রাখবেন। সেখানে এক নতুন ভোরের আলোয় ভাঙা কুঁড়ে ঘরের সব কান্না ধুয়ে মুছে তারা শুরু করবে এক রূপকথার মতো নতুন জীবন। কয়েক ঘণ্টা পর যখন আইসিইউ এর সাদা বিছানায় বৃদ্ধা ঠাকুমার চোখের পাতা দুটো আলতো করে নড়ে উঠল, ওনার পুরোপুরি জ্ঞান ফিরল, তখন রিয়াংশ আর 1 সেকেন্ডও তর সইতে পারল না। ও পাগলের মতো ছুটে ওনার বেডের পাশে গিয়ে বসল এবং ঠাকুমার সেই জীর্ণ দুর্বল কাঁপা হাতটি নিজের দুটো শক্ত হাতের মুঠোয় পুড়ে নিল। ঠাকুমার ক্লান্ত ফ্যাকাশে চোখ দুটোর কোণায়
তখনও এক অজানা আতঙ্কের চাউনি লেগেছিল, কিন্তু রিয়াংশ ওনার দিকে তাকিয়ে পরম শান্তিতে এক গাল হাসল। ও ওনার চোখের সামনে মেলল লন্ডন ইউনিভার্সিটির সেই চকচকে রাজকীয় স্কলারশিপের অফার লেটারটা, এবং গত ২৪ ঘণ্টার প্রতিটা রোমাঞ্চকর সত্য ঘটনা ওনাকে সবিস্তারে খুলে বলল। ও জানালো কিভাবে ওই সাজানো আদালতের মঞ্চেই শেষ পর্যন্ত সত্যের মহাবিজয় হল, আর কিভাবে ওই অহংকারী বড়লোকদের ওপর এক্কেবারে জমের মতো এসে আছড়ে পড়ছিল। পুলিশ লকআপে সেই স্যাঁতসেঁতে কালকুঠুরির ভেতর বিক্রম আর প্রিন্সিপাল শর্মাকে কোনোরকম ভিআইপি খাতির বা সুখ সুবিধা দেওয়া তো দূর, একটা পশুর চেয়েও অধম অবস্থায় ফেলে রাখা হলো। ওনাদের বিরুদ্ধে প্রশ্নপত্র চুরি, ডিজিটাল ফরেন্সিক প্রমাণ লোপাটের চক্রান্ত, আদালতে দাঁড়িয়ে মিথ্যে সাক্ষ্যদান এবং একজন নিরপরাধ তপশিলি ছাত্রকে অমানসিক সামাজিক ও শারীরিক হেনস্থা করার মতো অজস্র গুরুতর এবং অজামিনযোগ্য ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। আদালতের বাঘা বিচারক ওনাদের জামিনের আর্জি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে সাফ খারিজ করে দিলেন। ওনাদের সোজা ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এক কুখ্যাত এবং অন্ধকার জেলের কয়েদি সেলে, যেখানে ওনাদের কপালে জুটেছিল দিন-রাত গম পেশার সেই ভারী জাঁতাকল ঘোরানোর হাড় ভাঙা খাটুনি। তবে তুলসীর অবস্থা তো বোধহয় কোনো জীবন্ত মৃত্যুর চেয়েও ১০০০ গুণ বেশি পৈশাচিক আর শোচনীয় হয়ে উঠেছিল। ওর কোটিপতি বাবা ওনার বংশের সম্মান বাঁচানোর তাগিদে ওকে চিরকালের জন্য নিজের রাজপ্রাসাদ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, এবং ওর সমস্ত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড এক নিমেষে সিল করে অকেজো করে দিয়েছিলেন। চারপাশের মিডিয়া আর ইন্টারনেটের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ওর সেই নখ দিয়ে নিজের মুখ আঁচড়ানোর ও জামা ছেঁড়ার কুৎসিত ভিডিওটা এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে পুরো ভারতের কোনো ভদ্র সমাজ বা মানুষ ওকে একটা সস্তা চাকরি বা সামান্যতম আশ্রয়টুকু দিতেও রাজি ছিল না। যে মেয়েটা গতকাল পর্যন্ত লাখ টাকার হীরের নেকলেস আর ব্র্যান্ডেড পার্স নিয়ে রাজকীয় চাল দেখাতো, আজ সে দিল্লির এই ৪২ ডিগ্রি তপ্ত পিচ গলা রাস্তায় এক মুঠো পেটের ভাতের জন্য একটা সামান্যতম কাজের খোঁজে দরজায় দরজায় কুকুরের মতো লাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওর নিজের অহংকার আর এক গরিবের ওপর করা নির্মম নিষ্ঠুরতাই আজ ওর বাস্তব জীবনটাকে একটা জীবন্ত নরক বানিয়ে ছেড়েছিল। যে ভণ্ড আর মিথ্যে সমাজটা গতকাল পর্যন্ত তুলসী আর বিক্রমের টাকার ঝলকানি আর ক্ষমতার দাপটের সামনে মেরুদণ্ড বাঁকিয়ে সেলাম ঠুকত, আজ সেই সমাজই ওনাদের কপালে থুতু দিচ্ছিল, ওনাদের কুসপুতুল পোড়াচ্ছিল। এটাই প্রকৃতির অটল অমোঘ নিয়ম, এবং এটাই মহাবিশ্বের আসল কর্মফল। মানুষ যতই ধনী, প্রভাবশালী আর ক্ষমতার চূড়োয় বসে থাকুক না কেন, সে যখন কোনো অসহায়, অনাক আর নির্দোষ মানুষের ওপর নিজের কালো টাকার জুলুম চালায়, তখন মনে রাখা উচিত যে ওপরওয়ালার লাঠিতে কোনো আওয়াজ হয় না ঠিকই, কিন্তু ওটার এক একটা আঘাত মানুষের অহংকারের মেরুদণ্ডকে একদম গুঁড়িয়ে দেয়। ওই পাপী লোকগুলো একটা নিষ্পাপ গরিবের বুক ফাটা দীর্ঘ শ্বাস কিনেছিল, যা অভিশাপের আগ্নেয়গিরি হয়ে ওনাদের পুরো সাম্রাজ্যকে মাত্র এক পলকের মধ্যে পুড়িয়ে ছাইয়ের গাদায় পরিণত করে দিল। কলেজে নিজের হৃদগৌরব আর ন্যায় ফিরে পাওয়ার পর রিয়াংশ যখন প্রথমবার নিজের সেই চেনা ছোট্ট বস্তির কুঁড়েঘরে ফিরে এলো, তখন ওখানকার প্রতিটা মানুষ তাকে যেন এক যুদ্ধজয়ী বীরের মতো রাজকীয় উল্লাসে স্বাগত জানালো। যে সমস্ত নোংরা সরু গলিতে পা রাখলেই এতদিন তাকে একজন হতদরিদ্র লাচার অনাথ ছেলে বলে সারাক্ষণ খোঁটা দেওয়া হতো, আজ সেই গলিগুলোই সেজে উঠেছিল তাজা গাঁদা ফুলের মালায়, আর চারিদিক মুখরিত হয়ে উঠেছিল ঢোল নগারার সেই কান ফাটানো আনন্দে আওয়াজে। বস্তির প্রতিটি বাবা মা আজ নিজেদের সন্তানদের রিয়াংশের দিকে আঙুল দেখিয়ে বলছিলেন, যদি জীবনে মাথা উঁচু করে বাঁচতে চাস তবে ওই রিয়াংশের মতো হয়ে দেখা। রিয়াংশ পরম শ্রদ্ধায় বস্তির সমস্ত চুলে পাকধরা গুরুজনদের পা ছুঁয়ে আশিস নিল, এবং তাদের বুকে জড়িয়ে ধরে এই অটুট বিশ্বাস জোগাল যে সে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে লন্ডনের মাটিতে পা রাখলেও নিজের এই মাটির টান, নিজের এই শেকড়কে কোনো দিনও ভুলে যাবে না। লন্ডনের বিমান ধরার আগে রিয়াংশ আরও একবার দেখা করতে গেল ওনার জীবনের আসল দেবদূত প্রফেসর কাপুরের সেই চেনা ল স্টাডির পুরনো বাড়িটায়। ও অত্যন্ত সম্মানের সাথে ওনার চরণে নিবেদন করল একটা সুন্দর কাশ্মীরি শাল আর একটা বড় মিষ্টির বাক্স। আদালতের সেই বাঘা কড়া মেজাজের প্রবীণ বিচারক প্রফেসর কাপুরের চোখের কোণেও আজ জমেছিল এক অদ্ভুত আনন্দের নোনা জল।
ওনার চশমার কাচটা ঝাপসা হয়ে আসছিল। তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। রিয়াংশকে সজোরে নিজের বুকে জড়িয়ে নিলেন এবং এক কম্পিত গলায় বললেন, আমি আজ শুধু অন্যায়ের বিরুদ্ধে জিতিনি রিয়াংশ, আমি আজ তোমার মতো একজন সৎ আর মেধাবী ছাত্রকে নিজের জীবনে পেয়ে ধন্য হয়ে গেছি। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। রিয়াংশ ওনার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে প্রতিজ্ঞা করল যে সে লন্ডনে নিজের উচ্চশিক্ষা শেষ করেই আবার এই ভারতের মাটিতে ফিরে আসবে এবং দেশের এই ঘুণে ধরা বিচার ব্যবস্থাকে আমূল বদলে ফেলার জন্য নিজের পুরো জীবনটা বাজি রেখে দেবে। ওনার সেই পুরনো ড্রয়িং রুমে এক আদর্শ গুরু আর সুযোগ্য শিষ্যের মাঝে তৈরি হল এক পরম পবিত্র মিষ্টি মুহূর্ত। কিছু মাস পর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জের দৃশ্যটি ছিল একাধারে অত্যন্ত আবেগঘন আর এক বুক খুশিতে ভরা। রিয়াংশের গায়ে আজ শোভা পাচ্ছিল এক্কেবারে ইস্ত্রি করা নতুন কুচকুচে কালো রঙের একটা কোট প্যান্ট। ও নিজের এক হাতে সমস্ত কাগজপত্র আর অন্য হাতে পরম মমতায় নিজের বৃদ্ধা ঠাকুমার সেই জীর্ণ হাতটি ধরে লন্ডনের দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইটের দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল। ও ঠাকুমা তখন একটা হুইল চেয়ারে বসে নিজের সমস্ত রোগব্যাধি ভুলে গিয়ে অত্যন্ত গর্বের সাথে নিজের নাতির সেই চাঁদের মতো উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ফিকফিক করে হাসছিলেন। প্রদ্যুৎ কাপুরও ওনাদের এই সুন্দর বিদায় মুহূর্তের সাক্ষী হতে এবং খুশি মনে বিদায় জানাতে নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। রিয়াংশ প্লেনে ওঠার ঠিক আগে আরও একবার ওনার পা ছুঁয়ে শেষ আশীর্বাদটুকু নিজের ঝুলিতে পুরে নিল। তারপর পেছনের সব অন্ধকার, সব চক্রান্ত আর কান্নার দিনগুলোকে চিরকালের মতো ছুঁড়ে ফেলে দিয়ে সামনে অপেক্ষা করে থাকা এক অত্যন্ত সোনালী, রাজকীয় আর উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিজের সেই আত্মবিশ্বাসী শক্ত কদম বাড়িয়ে দিল। রিয়াংশের এই বুক ভাঙা অথচ তীব্র অনুপ্রেরণামূলক জীবন সংগ্রামের কাহিনীটি আজ পুরো ভারতের বুকে এক জ্বলন্ত, অমোঘ দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। ও পুরো দুনিয়ার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে দারিদ্র্য কোনো জন্মগত অভিশাপ কিংবা নিয়তি নয়। মানুষের ভেতরে যদি সত্যের জোর, সততার মেরুদণ্ড আর যে কোনো কঠিন পরিস্থিতির বুকে পা দিয়ে লড়াই করার আসল জেদ থাকে, তবে সে পৃথিবীর যে কোনো আসরিক শক্তিকে অনায়াসে ধুলোয় মিশিয়ে দিতে পারে। মুম্বাইয়ের ধারাভির সেই অন্ধকার, ঘিঞ্জি আর দুর্গন্ধযুক্ত গলি থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের খোদ লন্ডন ইউনিভার্সিটির রাজকীয় ক্লাসরুম পর্যন্ত ওর এই সফরটা হয়তো রক্ত আর চোখের জলে ভেজা ছিল, কিন্তু ওটার সমাপ্তি ছিল এক আকাশ আলোয় ভরা। ও নিজের কপালের নির্মম লিখনকে নিজের হাড় ভাঙা খাটুনি আর কঠোর পরিশ্রম দিয়ে চিরকালের জন্য বদলে দিয়েছে। আজ সেই রিয়াংশ খোদ লন্ডন শহরের বুকে পৃথিবীর অন্যতম সফল আর প্রথম সারির একজন অর্থনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেখানেও নিজের সেই পরম প্রিয় বৃদ্ধা ঠাকুমাকে নিয়ে এক রাজকীয়, বিলাসবহুল ও মর্যাদাপূর্ণ জীবন কাটাচ্ছে। শুধু তাই নয়, ও নিজের সততার উপার্জনের একটা মস্ত বড় অংশ দিয়ে আজ ভারতের বুকে শত শত অনাথ ও অভাবী বাচ্চাদের পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, যাতে এই দেশের আর কোনো রিয়াংশকে টাকার অভাবে সেই কাল ঘাম ছোটানো পৈশাচিক দিনগুলো দেখতে না হয়, যা ও নিজে একদিন চাবুকের মতো সহ্য করেছিল। অন্যদিকে অহংকারী তুলসী আজ নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে করতে আক্ষরিক অর্থেই রক্তের অশ্রু ফেলছে। রাজপ্রাসাদ থেকে ছিটকে গিয়ে একটা ভাঙাচোড়া লড়ঝড়ে ঝুপড়ির ভেতর ও নিজের অভিশপ্ত জীবনের শেষ দিনগুলো গুনছে। প্রকৃতির এটাই শেষ কথা, মন্দের শেষ সব সময় অতি ভয়ানক মন্দেই হয়, আর সততার পথ সোজা ঈশ্বর পর্যন্ত পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তুলসী আর বিক্রম কি নিজেদের কুৎসিত পাপের একেবারে যোগ্য আর সঠিক শাস্তি পেয়েছে, নাকি আমাদের দেশের আইনকে ওদের মতো অপরাধীদের প্রতি আরও অনেক বেশি কঠোর হওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রিয়াংশের এই ঘুরে দাঁড়ানোর টানটান গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন কোনো গল্প আপনার মিস না হয়। কাহিনীটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সবাইকে বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ।